আসসালামু আলাইকুম প্রিয় GC24। আমরা আমাদের লাস্ট ভিডিওতে শুধুমাত্র একটা চ্যাপ্টার যেটা হচ্ছে গুণগত রসায়ন সেটা আমরা কমপ্লিট করছিলাম। আর ওই চ্যাপ্টার একটু ডিটেলসে দেখালাম, কারণ আসলে এখান থেকে মাঝে মাঝে দুইটা বা কখনো কখনো তিনটার মতো প্রশ্ন হয়, যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের বাকি যে তিনটা চ্যাপ্টার চেষ্টা করবো ইনশাল্লাহ সবগুলো তিনটা চ্যাপ্টার আপনাদেরকে কভার করে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করতে যে কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। মানে আমরা এখানে প্রথমে একটু থিওরি আলোচনা করে দিব, এবং থিওরি আলোচনা করার পরে এখানে কিছু প্রশ্ন থাকবে যেগুলো মূলত বিগত বছরে আসছে, ঠিক আছে? তো হোপফুলি আপনি খুব দ্রুত যদি এই পুরো ভিডিওটা দেখে ফেলেন, আপনার চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরি একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে, এবং আপনার প্রিপারেশনটা মোটামুটি আপনি নিয়ে ফেলতে পারবেন যে কোন কোন বিষয়ের প্রতি আপনি জোর দিবেন এবং কোন কোন জিনিসগুলো আপনি মোটামুটি এমসিকিউর জন্য পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কথা না বলে শুরু করি। আমরা আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টার থেকে প্রায় সময় দুইটা করে সিকিউ হয়, কখনো কখনো তিনটা হইতে পারে, বাট দুইটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি আর কি। আর মোটামুটি এখান থেকে দুইটা সিকিউ হবে, আপনি ধরে নেন আর কি। আর এই চ্যাপ্টারে আপনার ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই, সব কিছু হচ্ছে থিওরিটিক্যাল, মানে আপনি থিওরি যত ভালো মতো বুঝতে পারবেন, আপনি সিকিউ তত সুন্দর এবং গুছিয়ে আনসার করতে পারবেন। ওকে, আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমাদের চ্যাপ্টার শুরুতেই আপনাকে চারটা ব্লক পড়তে হবে, যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং লাস্টে হচ্ছে এফ ব্লক। একটু ইনফরমেশন আপনাকে এক্সট্রা দিয়ে দিলাম যে কোন ব্লকের মৌল কয়টা, এটা আসলে এমসিকিউতে থাকে যে এস ব্লকে 14টা, পিতে 36টা, ডিতে হচ্ছে 41টা, আর লাস্টে ফাইনালি এফ ব্লকে হচ্ছে 27টা। তো আমরা প্রথমে আপনাকে যদি এস ব্লকের কথা বলি, পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2, গ্রুপ 1 এবং হচ্ছে 2 এরা হচ্ছে মূলত এস ব্লকের অন্তর্গত। তো এখান থেকে আপনার 2 মার্কস একটা প্রশ্ন আসে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণনা প্রদর্শন করে না কেন। আপনার এই এস ব্লকের বাকি যে মৌল যেগুলো সবগুলো দেখা যায় শিক্ষা পরীক্ষা কোনো না কোনো কালার শো করে, বাট এ দুইটা কেন শো করে না? এর কারণ হচ্ছে আপনার এদের যে লাস্ট শেল বা যোজন শেল, এরা হচ্ছে আপনার ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে। তো যার জন্য এদের থেকে আপনার ইলেকট্রন সরাইতে খুব বেশি শক্তি দেওয়া দরকার হয়। তো সেটা আসলে বুনসেন বানার শিক্ষা দেওয়া সম্ভব হয় না, যার কারণে আর কি মূলত এরা শিক্ষা পরীক্ষায় বর্ণনা প্রদর্শন করেন আর কি। এটা হচ্ছে মেন ব্যাখ্যা, আপনি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন। তারপর হচ্ছে পি ব্লক। পি ব্লক থেকে আপনার বেশ কিছু প্রশ্ন খ মার্কসের জন্য আসে, এবং কিছু কিছু প্রশ্ন হচ্ছে আপনার 4 মার্কসের জন্য আসে, ঠিক আছে? আচ্ছা, তো আপনার পি ব্লকের প্রথম যে প্রশ্নটা আমরা আপনার জন্য বাছাই করছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার কেন গঠন করে, মানে Al2Cl6 কেন ফর্ম করে, এই ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে। এটা মূলত দুইটা ব্যাখ্যা আছে, যে আপনার অ্যালুমিনিয়ামের অষ্টকটা সম্পূর্ণ হয় না, তো সেই অষ্টকটা সম্পূর্ণ করার জন্য আরেকটা ক্লোরিন পরমাণু থেকে সে সন্নিবেশ সমজীব বন্ধনের মাধ্যমে গঠন করে আর কি। এটার আনসার আপনি বইতে হুবহু পেয়ে যাবেন, বা আপনি টেস্ট পেপার পড়লে সেখানে পেয়ে যাবেন। এটা আনসারটা অবশ্যই দেখে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন, এটা বিগত বছরগুলোতে 2 মার্কসের জন্য আসতো, বাট রিসেন্ট টাইমে দেখা যায় এই প্রশ্নটাই আপনার সরাসরি 4 মার্কসের জন্য আসতেছে। ওকে, তো এটা আপনি একটু দেখবেন। আপনাকে বলে দিই যে কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা আপনার মূলত হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন থাকে, এটা কার্বনের অক্সাইড, এটা এটার মতোই থাকে, এটা হচ্ছে আপনার গ্যাসীয় ফর্মে থাকে। বাট সিলিকনের যে অক্সাইডটা, তো সিলিকন দেখা যায় যে হচ্ছে আপনার একটা চতুর্দিকে জালের মতো একটা কঠিন স্ট্রাকচার ফর্ম করে, মানে অনেকগুলো সিলিকন পরমাণু একসাথে কম্বাইন হয়ে যায়, যার কারণে এটার স্ট্রাকচারটা কঠিন হয়ে যায়। মানে কার্বন হচ্ছে আপনার যে গ্রুপের মৌল, সিলিকনও কিন্তু একই গ্রুপের মৌল, বাট একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে কঠিন। এই সিলিকন ডাইঅক্সাইড মূলত আপনার জালের মতো চতুর্দিকে ছড়িয়ে যায়, যার জন্য মূলত এটা হচ্ছে কঠিন পদার্থ। আর এটার স্ট্রাকচারটা অবশ্যই দেখাবেন, এটার স্ট্রাকচারও দেখাবেন, এটার স্ট্রাকচারও দেখাবেন। তারপর একটা প্রশ্ন এখানে আসে যে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় নাইট্রোজেন ব্যাখ্যা করো কেন। আর নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেন ইলেকট্রন যদি আপনি দেখেন, দেখবেন যে নাইট্রোজেনের লাস্ট শেলটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। একমাত্র নাইট্রোজেন হচ্ছে এমন গ্যাস যার লাস্ট শেলটা অর্ধপূর্ণ থাকে, যার জন্য মূলত আপনার নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেনটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। তো এই প্রশ্ন আপনাকে করলে আপনি যে ইলেকট্রন বিন্যাসটা ওটা হুন্ডের অরবিটালের সাহায্যে একটু কষ্ট করে একটু দেখাই দিবেন। আচ্ছা, 4 মার্কসের জন্য যে প্রশ্নটা আপনার খুবই ফেমাস, যেটা বিগত 2 বছরে মানে প্রতিটা পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে আসছে, যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেন, ব্যাখ্যা করতে বলে আর কি। তো আপনার আদ্র বিশ্লেষণের একটা প্রাইমারি কন্ডিশন হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যদি আপনার কোনো পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকে একমাত্র তখন সেটা আদ্র বিশ্লেষিত হয়। তো এখানে কার্বন, কেন্দ্রীয় পরমাণু যেটা কার্বন, এই কার্বনে কোনো ডি অরবিটাল নাই, এটার মধ্যে কোনো ডি অরবিটাল নাই, যার কারণে এটা আদ্র বিশ্লেষিত হইতে পারে না, মানে পানিতে দেওয়ার পরে সে পানির সাথে কোনো বন্ধন গঠন করতে পারে না। বাট অপরপক্ষে সিলিকন যেটা, এর মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে, তো ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এই যৌগটা আদ্র বিশ্লেষিত হয়। এখানে সিলিকন ছাড়া অন্য কোনো যৌগ যদি আপনাকে দেয়, আপনি দেখবেন ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে আদ্র বিশ্লেষিত হবে, আর ফাঁকা ডি অরবিটাল না থাকলে আদ্র বিশ্লেষিত হবে না। আচ্ছা, এখান থেকে কিছু ইনফরমেশন আপনাকে আমি এমসিকিউর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে আপনার একটু হলেও এমসিকিউ প্রিপারেশনটা ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো মূলত এমসিকিউর জন্য আসবে। আপনার যে গ্রুপ 11 যেটা, এগুলো হচ্ছে আপনার মূলত কয়েনেজ ম্যাটেরিয়াল বলা হয় আর কি। ওই যে ফেনিকো আর কি, কিছু মৌল আছে, সরি ফেনিকো না, আপনার কিছু মৌল আছে যে ওই যে আপনার কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড, মানে হচ্ছে অ্যারাম। এগুলো মূলত আগে প্রাচীনকালে স্বর্ণ মুদ্রা হিসেবে ইউজ করা হতো, দ্যাটস এ গ্রুপ 11 যেটা, এটা হচ্ছে আপনার কয়েনেজ মেটাল। তারপর গ্রুপ 15 এটাকে বলা হয় নিক্টোজেন্স। নিক্টোজেন্স মানে হচ্ছে আপনার শ্বাসরোধকারী, জেনে রাখেন শ্বাসরোধকারী।
গ্রুপ 16 যেটা এটা হচ্ছে চ্যালকোজেন্স, চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17 মানে হচ্ছে হ্যালোজেন্স, আর হ্যালোজেন্স মানে হচ্ছে আপনার সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর গ্রুপ 18 এর হচ্ছে নোবেল গ্যাস মানে আদর্শ গ্যাস, এদের অষ্টকটা ইলেকট্রন দ্বারা সম্পন্ন থাকে আর কি। আচ্ছা, তো এই টপিকগুলো থেকে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা আপনাকে দেখাই বিগত বছরে কি ধরনের প্রশ্ন আসছে। তো প্রথম প্রশ্নটা দেখেন, আর অবশ্যই এই চ্যাপ্টারে আপনার প্রশ্ন ভালো মতো সলভ করার জন্য মানে সঠিক অ্যান্সার করার জন্য আপনি প্রশ্ন মতো ভালো মতো পড়বেন, শ্রেণী আর পর্যায়ে প্রপারলি খেয়াল করবেন কোন এলিমেন্ট মানে এক্স কোন মৌল, এটা আপনাকে ভালো মতো বাছাই করতে হবে। যদি এই জায়গাতে ভুল করেন, মৌলটা চিনতে ভুল করেন, তাহলে কিন্তু আপনার পুরো আনসারটাই ভুল হবে, ঠিক আছে, পুরো আনসারটাই ভুল হবে। তো আমরা আপনাকে যে টপিক আলোচনা করছি সেই টপিকের আন্ডারে প্রশ্ন হচ্ছে 4 নম্বরটা, প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বরটা, ঠিক আছে। কিভাবে 4 নম্বরটা আপনাকে বলছে এক্স ডাব্লিউ এবং ওয়াই ডাব্লিউ যোগের মধ্যে কোনটা আদ্র বিশ্লেষিত হবে, যে মাত্র আপনাকে যে কথাটা বললাম কোনটা আদ্র বিশ্লেষিত হবে। তো আপনাকে যদি আমি ভুল না করি, এক্স যোগ যেটা গ্রুপ 14 আর পর্যায় 2 এটা হচ্ছে কার্বন, এই এক্স হচ্ছে আমাদের কার্বন। তারপর আমাদের ডাব্লিউ যেটা এটা হচ্ছে আপনার গ্রুপ 17 আর পর্যায় হচ্ছে 3, এটা অবশ্যই ক্লোরিন, কারণ পর্যায় সারণী আমাদের যাদের মুখস্থ আমরা অবশ্যই জানি এটা আসলে কোন মৌল। আর আপনার যদি একটু হয় মানে চিন্তা করতে সমস্যা হয়, আপনি দরকার হয় পুরোটা একবার লিখেন, বাট অবশ্যই মূলকগুলোর জন্য কারেক্টভাবে সিলেক্ট করেন, এটা আপনি ঠিক করবেন। আচ্ছা, জেড যেটা পর্যায় যেহেতু 2 এটা হচ্ছে আপনার কি বলবো পর্যায় যেহেতু 2 আর গ্রুপ হচ্ছে 16, তাহলে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এটা হচ্ছে আপনার অক্সিজেন। আর ওয়াই যে এলিমেন্টটা এটা কার্বনের নিচে যে এলিমেন্ট সেটা হচ্ছে সিলিকন, ঠিক আছে, এটা হচ্ছে সিলিকন। এখানে আপনাকে বলছে হচ্ছে এক্স ডাব্লিউ, এক্স ডাব্লিউ কোনটা, এক্স ডাব্লিউ এবং ওয়াই ডাব্লিউ যোগের মধ্যে কোনটা আদ্র বিস্তৃত হবে। এখানে আসলে এক্স ডাব্লিউ যোগ হওয়া উচিত ছিল, এখানে এক্স ডাব্লিউ 4 হওয়া উচিত ছিল, খুব সময় এখানে টাইপিং মিস্টেকের কারণে 4 আসে নাই, এখানেও 4 হবে, এখানেও 4 হবে। তাহলে এক্স ডাব্লিউ যোগটা মূলত হচ্ছে CCl4, এটা হচ্ছে CCl4। আর এখানে যে ওয়াই ডাব্লিউ যেটা সেটা মূলত হচ্ছে আপনার SiCl4, SiCl4। তা আপনি জানেন কোনটা আসলে আদ্র বিশ্লেষিত হবে, যার মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকবে সে আদ্র বিশ্লেষিত হবে। তো এই দুটার মধ্যে ফাঁকা ডি অরবিটাল ওর মধ্যে আছে, সেজন্য ও আদ্র বিশ্লেষিত হবে, আর এটা আমাদের আদ্র বিশ্লেষিত হবে না। ওকে, আচ্ছা, আর এই প্রশ্ন যেটা এটা হচ্ছে আপনার অন্য টপিকের, এটা হচ্ছে আপনার হাইড্রোজেন বন্ডের, এটা আলোচনা পরে আছে, তো সেটা আলোচনা আমি এখন করতেছি না, সেটা আমরা লাস্টে করতেছি। ওকে, আর আপনি একটু ধৈর্য ধরেন, অবশ্যই এই সেম প্রশ্ন আপনাকে আরেকবার দেখাবো, তখন আমরা এটা ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, তারপর সেম প্রশ্ন আপনাকে বলছে যে ডি এর হ্যালাইড আদ্র বিশ্লেষিত হয় কিন্তু ই এর হ্যালাইড আদ্র বিশ্লেষিত হয় না, ব্যাখ্যা করো। তা আপনি প্রথমে এখান থেকে ডি বের করবেন, এখান থেকে আপনি এ যেটা আছে এটা আপনি বের করবেন, বের করে আপনি জাস্ট বলে দিবেন যে আসলে এটা আদ্র বিশ্লেষিত হয় কিনা, ঠিক আছে। তো আমি আপনাকে একটু বলে দিই, আমাদের গ্রুপ পর্যায় 2 আর গ্রুপ 14 ই এটা অবশ্যই হচ্ছে আমাদের কার্বন, আর ডি যেটা এটা হচ্ছে আমাদের সিলিকন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলিকন। এখন ডি এর হ্যালাইড, হ্যাঁ, তো ডি এর হ্যালাইড এটা কি হইতে পারে, ডি এর হ্যালাইড হচ্ছে আপনার যে আমরা যদি ক্লোরিন দিই, এটা কোন দিকে চলে গেল, যদি আমরা ক্লোরিন দিই তাহলে SiCl4, কার্বন যদি আমরা ক্লোরিন দিই CCl4 আর কি, মানে আপনি যেটা দেন সমস্যা নেই, একটা হ্যালোজেন আপনি দিয়ে দিলেন, আপনি এরকম দেখাইলেন যে SiX4 আর একটা হচ্ছে CX4, তো কোনটা দ্রবীভূত হবে আপনি উত্তর জানেন। তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এটা। তারপরে প্রশ্ন আমাদের তারপর প্রশ্ন হচ্ছে এটা, এই যে এটা আদ্র বিশ্লেষিত হওয়ার ক্ষেত্রে XW4 এবং YW4 এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সেম কাহিনী, আপনি দুটো এলিমেন্ট দেখবেন, দেখার পর আপনি জাস্ট ডিসিশন নেবেন। ওকে, তো আমাদের প্রশ্ন যেমন ছিল আপনাকে দেখালাম। তারপর আমাদের প্রশ্ন হয় হচ্ছে ডি ব্লক মৌল থেকে, ঠিক আছে, এখান থেকে একটা সিকিউ আপনার প্রায় সময় থাকে, আপনি ভালো মতো পড়বেন আর কি। আচ্ছা, আর টপিক হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। মনে রাখবেন, আপনি যদি কোনো একটা মৌল আপনাকে দেওয়া থাকে, আপনি ওইটার আয়নে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস দেখবেন, যদি দেখেন বেজোর ইলেকট্রন তাহলে এটা অবশ্যই প্যারাম্যাগনেটিক, মানে এটা আমি আপনাকে লিখে দিই, বেজোর থাকলেই প্যারা, আমরা কেউ চাই না যে বেজোর ভাবে থাকুক, মানে বেজোর জিনিসটা কেউ পছন্দ করে না আর কি। তো প্যারা কিন্তু ভালো জিনিস না, মনে না যে লাইফে অনেক প্যারা, হ্যাঁ, তো মনে রাখবেন বেজোর ইলেকট্রন থাকলেই প্যারা, আমি এটা এভাবে লিখতেছি, বেজোর থাকলেই প্যারা, মানে মনে রাখতাম যে বেজোর থাকলেই প্যারা, বেজোর থাকলেই প্যারা, যদি বেজোর ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, আর যদি জোর ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওকে, ডায়াম্যাগনেটিক হচ্ছে আপনার জোর ইলেকট্রন থাকলে, আর ফেরোম্যাগনেটিক এটা একটা আলাদা কনসেপ্ট, যাদের হচ্ছে আমরা চুম্বকে কনভার্ট করতে পারি তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক আর কি। আর প্যারাম্যাগনেটিক কারা, প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা আপনার চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, আর ডায়াম্যাগনেটিক হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা হালকা বিকর্ষিত হয়, এরা আকর্ষিত হয় না বরং বিকর্ষিত হয় আর কি। ওকে, তো প্যারা আর ডায়া এদের মধ্যে পার্থক্য মনে রাখবেন, বেজোর থাকলেই প্যারা আর জোর ইলেকট্রন থাকলে হচ্ছে আমাদের ডায়া। আর একটা জিনিস আপনাকে প্রশ্ন আসতে পারে যে অবস্থান্তর মৌল নিয়ে আর কি, অবস্থান্তর মৌল কারা, যাদের স্থিতিশীল আয়নের D1 থেকে 9 থাকবে, মানে ডি আপনার একটা স্থিতিশীল আয়নে, কিন্তু হ্যাঁ এখানে আপনাকে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে স্থিতিশীল আয়নে, স্বাভাবিক অবস্থায় না কিন্তু, হ্যাঁ স্বাভাবিক অবস্থায় না, স্থিতিশীল আয়নে। আয়ন বলতে আমরা বোঝাচ্ছি মনে করেন হচ্ছে এই যে Fe2+, বা আপনি চিন্তা করতে পারেন হচ্ছে Fe3+, বা হচ্ছে আপনার এই যে কপার 2+, এই অবস্থায় আর কি, হ্যাঁ স্বাভাবিক অবস্থায়
মানে আয়নিত অবস্থায় যদি আপনার D1 থেকে 9 থাকে বা অসম্পূর্ণ থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। আর আপনি এটা মনে রাখেন এমসিকিউর জন্য বা আপনার সিকিউর জন্য মনে রাখেন যে 3টা এলিমেন্ট যেমন স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, আর হচ্ছে টাইটেনিয়াম 4+, এর অবস্থান্তর না। কারণ এদের ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখা যায় আপনার D0 হয়ে যায়, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে দেখা যায় D10 হয়ে যায়, আর টাইটেনিয়ামের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার D0 হয়ে যায় আর কি। তো এই জন্য এই 3টে এলিমেন্ট অবস্থান্তর না, এদেরকে চিনে রাখেন, কাজে দিবে। তো আপনাকে প্রশ্ন বলতে পারে যে দেখাও যে এই মৌল অবস্থান্তর, এটা অবস্থান্তর না। বা একটা কথা এরকম প্রচলিত যে সকল ডি ব্লক মৌলই ডি ব্লক মৌল, বাট সকল সকল ডি ব্লক মৌল অবস্থান্তর, কথাটা উল্টা বলতেছি আসলে, সকল অবস্থান্তর ডি ব্লক মৌল বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর না, এমন একটা প্রশ্ন মাঝে মাঝে এসে থাকে, আপনি খেয়াল রাখবেন। আর অবস্থান্তর মৌলের কিছু স্পেসিফিক প্রপার্টি আছে যে এরা আসলে রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে, এরা আসলে রঙিন যৌগ গঠন করে, অন্যান্য যৌগ কিন্তু এই রঙিন যৌগ গঠন করে না। আর এই রঙিন যৌগ কিভাবে গঠন করবেন এর জন্য একটা ব্যাখ্যা আছে যে সিএফটি বা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, এই মতবাদটা। তো এই থিওরি অনুযায়ী আপনার এই যে চিত্রে যে ফিগারটা আছে এটা পরীক্ষা আসলে অবশ্যই আঁকবেন, হ্যাঁ, যে প্রথমে সবগুলো একসাথে থাকে যেটাকে বলি ডিজেনারেট অবস্থা, আর পরবর্তীতে আপনার কিছু পরিমাণ শক্তি দিলে আপনার এই শক্তিটা একটু বেড়ে যায় আর কি, হ্যাঁ, একটু বেড়ে গিয়ে উপরের দিকে চলে যায়। আর এদিক বরাবর মধ্যে আসলে একটা এনার্জি লেভেল, হ্যাঁ, যে নিচ থেকে উপরে গেছে মানে আসলে শক্তিটাও বেড়ে গেছে, হ্যাঁ, এই যে এই বরাবর খেয়াল করেন শক্তিটাও বেড়ে গেছে। তো পরবর্তীতে এগুলো আপনার আলাদা হয়ে যায়, তো এটাকে একসাথে আছে এটাকে বলা হয় ডিজেনারেট। আর যখন এটা আলাদা হয়ে যায় তখন এদেরকে বলা হয় নন ডিজেনারেট। আমরা এখানে লিখে দিতেছি এটাকে বলা হয় নন ডিজেনারেট, নন ডিজেনারেট। আচ্ছা, তো অরবিটালগুলো আপনার এমন ভাগে ভাগ হয় যে উপরে যে দুইটা যায় এদেরকে বলা হয় এক্সিয়াল অরবিটাল বা হচ্ছে ইজি। এখন এক্সিয়াল কোনগুলা? দুইটা অরবিটাল, একটা হচ্ছে dx²y², আর একটা হচ্ছে dz²। আর নিচে যে তিনটা ওই তিনটা হচ্ছে dxy, dyz, আর হচ্ছে আমাদের dzx, ঠিক আছে। তো এই উপর তিনটাকে বলা হয় ইজি, নিচে উপরে দুইটাকে বলা হয় ইজি, আর নিচে তিনটাকে বলা হয় হচ্ছে T2G। তো এদের মধ্যে শক্তির যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা যদি আপনার দৃশ্যমান বর্ণালীর সাথে ম্যাচ করা যায়, মানে এই ল্যামডা যেটা, এই ল্যামডা যদি দৃশ্যমান বর্ণালীর আলো শোষণ করে তখনই মূলত এরা হচ্ছে আপনার দেখা যায় কালারফুল এলিমেন্ট ক্রিয়েট করে আর কি, মানে ওই যুগের রঙ, মানে যুগের কালারটা এরকম রঙিন হয়ে যায়। তো ব্যাখ্যাটা আসলে আপনি অবশ্যই সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে লিখে দিবেন, আশা করি ফুল মার্কস পাবেন। তো এখান থেকে প্রশ্ন কেমন আসে একটু দেখেন। আচ্ছা, ঢাকা বোর্ড 22 সালের প্রশ্নটা আসছে, যেখানে উপরে রেফারেন্স দেওয়া আছে, একটু দেখে নেবেন। আপনাকে বলছে যে উদ্দীপকের মৌল তিনটা ব্যবহার করে দেখাও সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল না। এই যে তিনটা মৌল আছে, আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, এখানে হচ্ছে আপনার 4:3:1, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোরিন, এটা কি হইতে পারে, আর্গন, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, প্রথমটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। আর পরে যেটা আছে এটা হচ্ছে আপনার 18, 18 আর 2 হচ্ছে 20, 20 হচ্ছে 26, এটা হচ্ছে আয়রন Fe। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে 30, এটা মানে হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। এই তিনটা হচ্ছে জিঙ্ক, এমনই হওয়ার কথা, এটা হচ্ছে জিঙ্ক। আচ্ছা, তো আপনি দেখাবেন মৌলদের নির্ভর করে দেখাবেন যে আসলে সকল ডি ব্লক অবস্থান্তর না। প্রথম দুটো অবস্থান্তর না, এটা আপনি জানেন, কারণ স্ক্যান্ডিয়াম 3+ অবস্থান্তর না, জিঙ্ক 2+ অবস্থান্তর না, Fe2+ যেটা এটা অবস্থান্তর, বাট এরা প্রত্যেকে ডি ব্লক মৌল, কারণ লাস্ট যদি আপনার শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তখন আমরা তাকে ডি ব্লক মৌল বলি আর কি। আচ্ছা, এখানে একটা কথা আপনাকে বলছে যে QCN6 4- ডায়াম্যাগনেটিক, অথচ QCN6 3- প্যারাম্যাগনেটিক, কারণটা ব্যাখ্যা করো। আপনার কিউ যে এলিমেন্টটা, কিউ হচ্ছে আয়রন Fe, হ্যাঁ, তো এফিতে এই জায়গাতে আপনার Fe2+ আকারে থাকবে। আপনার QCN6 4- আপনি যদি জারণ সংখ্যা বের করেন এটা থাকবে হচ্ছে Fe2+ আকারে, এটা থাকবে হচ্ছে আপনার Fe2+ আকারে। আর এই জায়গাতে এটা যেটা, এটা থাকবে হচ্ছে Fe3+ আকারে। আমি আপনাকে জাস্ট একটু পার্থক্যটা দেখাই দিই, আপনার বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি 26 2+, এটা হবে হচ্ছে এরকম, প্রথমে আর্গনের মতো থাকবে, তারপর যাবে হচ্ছে 4s2 3d6, বাট যেহেতু আমরা এখানে Fe2+ দিছি তার মানে এখানে আসলে দুইটা ইলেকট্রন থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে 0, 4s0, এটা হয়ে যাবে হচ্ছে 4s0, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 4s0 যদি হয়ে যায় 18 19 20 21 22 23 24, ওকে। আর এরপরে এটা যে Fe3+ যেটা আছে এটা যদি আমরা আঁকি, এখানে থাকবে হচ্ছে 26 Fe2+, এটাও সেম কাহিনী, এখানে থাকবে হচ্ছে আমাদের আর্গন, এটা থাকবে হচ্ছে 3d5, এটা থাকবে হচ্ছে আমাদের 3d5, 4s2, আর এখানে যাবে হচ্ছে 4s0, এটা হয়ে যাবে হচ্ছে 4s0, মানে 18 এখান থেকে যাবে হচ্ছে দুইটা, আর এখান থেকে যাবে হচ্ছে আমাদের একটা, ওকে। হ্যাঁ, ঠিক আছে, একটা। তো আমাকে বলছে এটা দেখাইতে হবে ডায়াম্যাগনেটিক, আর এটা দেখাইতে হবে হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। তো 3d6 যেটা আমরা করবো কি, এটাকে হুন্ডের নিচিতে ভাঙাবো, আমরা এটাকে হুন্ডের নিচিতে ভাঙাবো। যদি ভাঙাই 1 2 3 4 5, হুন্ডের হচ্ছে 5টা ঘর, ওকে। এই ঘরে এখন আমরা ইলেকট্রন দিই, তো যদি আমরা ইলেকট্রন দিই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিলাম। আচ্ছা, তো দেওয়ার পরে এখানে সায়ানাইড যে লিগেন্ডটা আছে, তো লিগেন্ড যখন চাপ দিবে
এই ইলেকট্রনগুলা জোড়া হয়ে যাবে, হ্যাঁ, যথাসম্ভব এরা জোড়া হয়ে যাবে, জোড়া হয়ে এটার জন্য ফাঁকা জায়গা দখল মানে ফাঁকা জায়গা দিয়ে দিবে আর কি। তো দিয়ে দেওয়ার পরে এখানে লিখে দিই লিগ্যান্ড চাপ দিলে, লিগ্যান্ড যদি চাপ দেয় তখন আসলে কি হবে, লিগ্যান্ড চাপ দিলে আচ্ছা 6টা ইলেকট্রন তো ওরা 3টা ঘর দখল করবে, 1 2 3 4 5, এই 1 2 3 4 5 6। আচ্ছা তো লিগ্যান্ড ছিল কয়টা এখানে, 6টা লিগ্যান্ড ছিল, হ্যাঁ। তো 6টা লিগ্যান্ডের জন্য এই যে 3D যেটা, এই 3D ঘরে বসবে হচ্ছে 2টা, তারপর 3Dর পরে আছে হচ্ছে আপনার 4s, 4s যে ঘর এখানে বসবে একটা, তারপর আছে হচ্ছে 4p, 4p ঘরে বসবে হচ্ছে আপনার 3টা, 4p ঘরে বসবে হচ্ছে 3টা। এভাবে টোটাল আপনার এই যোগ যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হলো। এখন এই জায়গাতে একটু ভালো মতো খেয়াল করেন, এখানে কি জোর ইলেকট্রন নাকি বেজোর ইলেকট্রন, জোর ইলেকট্রন। তা আমরা বলছিলাম বেজোর থাকলে হচ্ছে প্যারা, বাট এখানে যেহেতু জোর আছে দ্যাট মিনস এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। আচ্ছা তো সেম কাজ আপনি যদি এটার ক্ষেত্রে করেন, এই যে এলিমেন্টের ক্ষেত্রে যদি আপনি করেন দেখবেন যে 3D ফাইভের ক্ষেত্রে একটা বেজোর ইলেকট্রন থাকতেছে। আমি আপনাকে একটু কুইক সাডেন দেখাই দিই। আপনি যখন এই 5টা ইলেকট্রন মনে করেন প্রথমে ছিল 1 2 3 4 5, প্রথমে মনে করেন 5টা ইলেকট্রন ছিল 1 2 3 4 5, তো লিগ্যান্ড যখন চাপ দিবে তখনকার অবস্থাটা দাঁড়াবে হচ্ছে এরকম 1 2 3 4 5, 5টা ঘর করলাম, এখানে 2টা, এখানে 2টা, একটা ইলেকট্রন সিঙ্গেল থাকবে, কারণ ইলেকট্রন আছেই 5টা, তো একটা ইলেকট্রন মাস্ট বি সিঙ্গেল থাকবে। তো এই সিঙ্গেল থাকার জন্য যেহেতু বেজোর ইলেকট্রন আছে দ্যাটস ইট হয়ে যাবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, তারপর দুটার ব্যাখ্যা এভাবে একে দেখাই দিবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখেন, আপনাকে বলছে যে এম কিউ আর এম কিউ টু, এখানে এম যেটা আপনি খুঁজে বের করবেন এই ইলেভেন গ্রুপের এম কোনটা, আর কিউ যেটা এটাকে আপনি খুঁজে বের করবেন। তাহলে এম কিউ আর এম কিউ টু এই দুটা যোগের মধ্যে কোনটা রঙিন, হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে কোনটা আসলে এই অবস্থান্তর আর কোনটা আসলে অবস্থান্তর না। মানে আপনি এম যোগটা বের করার পরে একটাতে যোজনী হচ্ছে এম প্লাস, একটা যোজনী হচ্ছে এম টু প্লাস, হ্যাঁ, একটা হচ্ছে এম প্লাস আর একটা হচ্ছে এম টু প্লাস। ইলেকট্রন বিন্যাস করে দেখবেন যে ডি 1 থেকে 10 আছে কিনা, মানে 1 থেকে 9 আছে কিনা। যদি এরকম থাকে তাহলে অবস্থান্তর, আর অবস্থান্তর হলে অবশ্যই রঙিন যৌগ গঠন করবে। আর যদি ডি 1 থেকে 9 না থাকে তাহলে আসলে এটা অবস্থান্তর না। আমার অভিজ্ঞতা বলতেছে এই মৌলটা আসলে কপার হবে। আর পি যেটা, পি বলছে না কিউ বলছে, কিউ বলছে তাই না, আর এটা হচ্ছে ক্লোরিন আর কি, হ্যাঁ, কপার ক্লোরাইড হতে পারে, আর একটা সিইউসিএল, একটা অথবা সিইউসিএল2 হতে পারে। যাই হোক আপনি এটা সলভ করবেন মাস্ট বি। আচ্ছা তো এখান থেকে প্রশ্ন মূলত এরকম হতে পারে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আপনার পর্যায়বৃত্ত ধর্ম থেকে, যেখানে আয়নীকরণ শক্তি, এখান থেকে প্রশ্ন মোটামুটি ভালোই হয়। আপনার আয়নীকরণ শক্তি সম্পর্কে আশা করি ডিটেলসে পড়ছেন, তো আমরা একটু আপনাকে কুইক রিক্যাপ দিয়ে দিই। তো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আপনার গ্রুপ 2 আর 3 এই দুটো থেকে মূলত প্রশ্ন বেশি আসে, আর এই দুইটা গ্রুপের মধ্যে ব্যতিক্রমগুলো আমাদের বইতে ভালো মতো আলোচনা করছে। তো আমাদের আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আর এই যে এই দুই জায়গায় একটা ব্যতিক্রম দেখা যায়, বেরিলিয়ামের চাইতে বোরনের বেশি হওয়ার কথা, বাট বেশি হয়ে যায় হচ্ছে বেরিলিয়ামের, ঠিক আছে। এখানেও সেম কথা, অক্সিজেনের বেশি হওয়ার কথা, বাট বেশি হয়ে যায় নাইট্রোজেনের, এই দুই জায়গাতেও সেম। আর এটার মেইন রিজন হচ্ছে অরবিটালের পূর্ণতা। দেখা যায় কি বেরিলিয়ামকে যখন আপনি করবেন, ইলেকট্রন বিন্যাস করবেন, অবশ্যই আপনাকে পরীক্ষাতে আসলে দেখাইতে হবে বেরিলিয়ামটা আপনার সম্পূর্ণ থাকে, বাট বোরনটা সম্পূর্ণ থাকে না। এখানেও সেম কাহিনী, নাইট্রোজেনটা দেখা যায় আপনার অর্ধপূর্ণ হয়, বাট অক্সিজেনটা অর্ধপূর্ণ হয় না। তো অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন নিতে শক্তি বেশির প্রয়োজন হয়, যার কারণে মূলত আয়নিকরণ শক্তিটা বেড়ে যায়। তো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, আপনাকে গ্রাফ দিয়ে দিবে বা কোনোভাবে মূল্য দিয়ে দিবে, দিয়ে বলবে এটা আয়নিকরণ শক্তি বেশি কেন, বা এটা আয়নিকরণ বিভাগের মান বেশি কেন। ওকে, ফসফরাস সালফার এদেরকে তো সেম কথা, সেম ব্যাখ্যা, উপরেটার মতোই হয়, দেখা যায় অরবিটাল আপনার অর্ধপূর্ণ হয়ে যায়। এই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই 4টা ব্যতিক্রম আপনি কষ্ট করে মনে রাখবেন। তো আয়নিকরণ শক্তি ব্যতিক্রম হচ্ছে এই কয়টা। তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির ডেফিনিশন আপনারা আশা করি পড়ছেন। এখানে জাস্ট একটা ব্যতিক্রম, ফ্লোরিন আর ক্লোরিনের মাঝখানে, বাম থেকে ডানে গেলে বাড়ার কথা, উপর থেকে নিচে গেলে কমার কথা। তাহলে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের কম হওয়ার কথা, বাট উল্টা কাহিনী হয়ে যায়, দেখা যায় যে কি ফ্লোরিনেরটা কম হয়ে যায়। এখানে ব্যতিক্রমটা হচ্ছে ফ্লোরিনের কম হয়ে যায়। নর্মাল নিয়মে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, বাট ফ্লোরিনেরটা কম হয়ে যায়। কেন কম হয়ে যায়? ফ্লোরিনের আকারটা ছোট, যার কারণে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, আর ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে নতুন ইলেকট্রন আসলে সে মূলত এটাকে বিকর্ষণ করে, তো এর জন্য এর ইলেকট্রন আসক্তি কিছুটা কমে যায় আর কি। এটা হচ্ছে মেন কথা, আপনি আমার মতো সুন্দর করে বুঝিয়ে লিখবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাখ্যা আমাদের আসে, সেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এটা মূলত হচ্ছে আপনার গ্রুপ পর্যায়ে যে 3, ওই পর্যায়ে 3-এর ক্ষেত্রে 3-এর যে উদ্দীপক আছে সেটা মিলে আমাকে দেয় আর কি। পর্যায়ে 3-এর মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম আর কি। তো দেখা যায় প্রথম 3টা যে এলিমেন্ট, যে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত, এদের ক্ষেত্রে গলনাঙ্ক বাড়ে। বাড়াটাই স্বাভাবিক, কারণ বাম থেকে যত আপনি ডান দিকে যাবেন দেখা যাবে কি লাস্ট সেলে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। সোডিয়ামে থাকে 1টা, ম্যাগনেসিয়ামে 2টা, অ্যালুমিনিয়ামে 3টা। তো ধাতব বন্ধন এর তীব্রতা বাড়ার জন্য দেখা যায় গলনাঙ্কগুলো বাড়তে থাকে। বাট এরপরে সিলিকন কিন্তু ধাতু না, সিলিকন হচ্ছে অধাতু, হ্যাঁ। সিলিকন কিন্তু আসলে অধাতু বলা যাবে না, অপধাতু সিলিকন, বেসিক্যালি অপধাতু। তো এই সিলিকন করে কি আপনার
তার চতুর্দিকে সে করে কি জালের মতো বন্ধন সৃষ্টি করে। এই বন্ধন সৃষ্টি করার জন্য একটা বৃহৎ দৈত্যাকার অণু সৃষ্টি করে, আর ওইটা অনেকগুলো বন্ধন একসাথে থাকে বিধায় এটা ভাঙতে খুব বেশি শক্তি দেওয়া দরকার হয়। দ্যাটস ওইটা সাডেন চেঞ্জ, মানে অনেক বেশি হয়ে যায়। এটা একটু ভালো মতো মনে রাখেন। তারপরে ফসফরাস, এটা আসলে প্রকৃতিতে এটা হচ্ছে আপনার একটা অধাতু আর কি। হ্যাঁ, এটা মূলত একটা হচ্ছে আপনার অধাতু আর সমযোজী যৌগ। এজন্য দেখা যায় P4 ফসফরাস যেটা, এটা গলনাঙ্ক খুবই কম হয়, মাত্র 44°C। তারপর হচ্ছে সালফার। সালফার দেখা যায় প্রকৃতিতে S8, মানে 8টা সালফার একসাথে থাকে আর কি নর্মাল অবস্থায়। তো যেহেতু আপনার বেশি পরিমাণ সালফার একসাথে থাকতেছে, তো তার বন্ধন শক্তিটা মোটামুটি বেশি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার ভাঙার জন্য তার গলনাঙ্ক যেটা, এটা আপনার বেশি লাগবে 113°C। পরে দুটো হচ্ছে গ্যাস। তো গ্যাস তো আসলে স্বাভাবিক অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায়, তো গলনাঙ্ক অনেক কম, নেগেটিভ আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই উদ্ভব যদি দেয় আশা করছি আপনি ব্যাখ্যা করতে পারবেন। এখান থেকে প্রশ্ন আসছে এরকম, এই যে দেখেন আপনাকে ময়মনসিংহ বোর্ড 22 সালে যে প্রশ্নগুলো দেখেন, এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? যে আমরা আপনাকে বলছিলাম এক্স হচ্ছে ফ্লোরিন, ওয়াই হচ্ছে ক্লোরিন। বেশি হওয়ার কথা ফ্লোরিনের, বাট বেশি হয়ে যায় হচ্ছে ক্লোরিনের। আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন। আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে হচ্ছে এইটা। পরে যে প্রশ্নটা আপনার এই যে এদের গলনাঙ্ক ক্রমহ্রাসমান, এটা হচ্ছে ফাজারের নীতি থেকে আসছে, যে টপিকটা আমরা সামনে আলোচনা করার জন্য রেখে দিছি। চিন্তা কোনো কারণ নেই, আপনি আপাতত যে টপিকটা আপনাকে দেখালাম সেটার প্রশ্নের দিকে ফোকাস করেন। আচ্ছা, এখানেও সেম কাহিনী, উদ্দীপকের বিও ডি মোলের ইলেকট্রন আসক্তির তুলনা করো। ওই যে ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রমটা আছে আপনাদের বইতে, ফ্লোরিন আর ক্লোরিনের যে ব্যতিক্রম, এটাই, আর কিছু না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা, এটা সংকরণের টপিক। আমাদের সংকরণের টপিকে এই প্রশ্ন আছে, আপনার চিন্তা কোনো কারণ নাই। আচ্ছা, এখানেও সেম কাহিনী, আপনাকে বলতেছে যে উদ্দীপকের এই মৌলের প্রথম আয়নীকরণ বিভব। এই যে 4 নম্বর প্রশ্ন যেটা, এটা হচ্ছে আমাদের ডিজাইড কোশ্চেন। এটা একটু বামে নিয়ে আসি, হ্যাঁ বামে আনি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার এটা বলতেছে যে উদ্দীপকের এ মৌলের প্রথম আয়নীকরণ বিভব বি মৌলের চাইতে বেশি হলেও। আচ্ছা, এই মৌল কোনটা দেখেন তো, 3s2 3p3, তাই না? এটা হচ্ছে ফসফরাস, যেহেতু গ্রুপ 15 বলছে, এটা হচ্ছে আমাদের ফসফরাস। আর আমাদের বি মৌল যেটা, এটা হচ্ছে NH2NP4, এটা হচ্ছে আমাদের সালফার। এটা হচ্ছে সালফার। তো বলতেছে প্রথম আয়নীকরণ বিভব, ওই যে আপনাকে বলছিলাম ব্যতিক্রমটা, যে ফসফরাস আর সালফারের যে ব্যতিক্রমটা আপনাকে মার্ক আউট করে দিছিলাম, কোথায় এটা, যেখানে ফসফরাস সালফার যে ব্যতিক্রমটা, আপনি ইলেকট্রন বিন্যাস দেখায় বলে দিবেন যে হ্যাঁ এটা বেশি। তো আমাদেরকে বলতেছে যে প্রথমটা বেশি হলেও বাট দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার কারণ কি? দেখেন, প্রথম আয়নীকরণ বিভবের সময় একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে, তো একটা ইলেকট্রন ছাড়ার পরে সালফারের ইলেকট্রন বিন্যাস এখন হয়ে গেছে ফসফরাসের মতো। কথা বুঝতে পারতেছেন? মানে মোটামুটি অর্ধপূর্ণ আর কি। তো অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যাবে, যার কারণে মূলত এর দ্বিতীয় আয়নীকরণ বিভবের ক্ষেত্রে সালফারেরটা বেশি হয়ে যায়, ফসফরাসেরটা কম হয়ে যায়। ঠিক আছে, মানে ফসফরেটটা হয়ে যায় সিলিকনের মতো, একটা ইলেকট্রন কমে গেলে ইলেকট্রন বিন্যাসের যে স্ট্রাকচারটা সেটা সুইচ হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাখ্যা, হোপফুলি আপনার জন্য সেটা কঠিন কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর দেখেন এই সেম একই রকমের প্রশ্ন, আপনাকে বলতেছে যে জেড এর চেয়ে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? জেড কোনটা? এই যে জেড হচ্ছে অক্সিজেন, ওয়াই হচ্ছে আমাদের নাইট্রোজেন। তো কেন বেশি, হোপফুলি আপনি বের করতে পারবেন। তো আমাদের এখান থেকে প্রশ্ন হচ্ছে এটা, সরি এটা না, এটা উপরেরটা, নিচের হচ্ছে সংকরণ, এটা আমরা সামনে ব্যাখ্যা করব। এখানেও সেম কাহিনী, আপনাকে দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হওয়ার কারণ কি, হ্যাঁ যেটা কথা বলছি সেই ব্যাখ্যাটা। আচ্ছা, তো বাকি প্রশ্ন মোটামুটি বাকিগুলো সেম। আর একটা আপনাকে দেখাই, গ্রাফের ক্ষেত্রে এটা দেখাই আপনাকে। আমাদেরকে বলছি প্রশ্ন হচ্ছে যেটা 4 নম্বরটা, উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যাপ্ত ধর্ম প্রদর্শন করে না কেন? মানে বাম থেকে ডানে গেলে সিরিয়ালি কেন বাড়ে না? কেন বাড়ে? আপনি জানেন যে প্রথম আয়নীকরণ শক্তি পারমাণবিক সংখ্যা, এই যে 1 2 3 সবগুলো বাড়ার কথা ছিল, বাট মাঝখানে ব্যতিক্রম। যে এখানে যে একটা ব্যতিক্রম আপনি দেখতেছেন, এই যে এই দুইটা ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে বোরনের ক্ষেত্রে। পরবর্তীতে এখানে যে ব্যতিক্রমটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেনের ব্যতিক্রম। কথা বুঝতে পারতেছেন? তো ব্যতিক্রমগুলো কেন হয় আপনি প্রত্যেকটার ব্যাখ্যা ইলেকট্রনের যে বিনা যে স্ট্রাকচার সেটা দেখা দিয়ে দিবেন, হোপফুলি সমস্যা হবে না। আচ্ছা, তারপর আমাদের টপিক হচ্ছে সংকরায়ন। সংকরায়নে আপনারা জানেন যে আমাদের পরিচিত কিছু সংকরায়ন আছে, যেমন sp3 যে সংকরায়ন হয়। sp3 সংকরায়ন মূলত 3টি এলিমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। একটা হচ্ছে আপনার CH4, একটা হচ্ছে অ্যামোনিয়া, আর হচ্ছে H2। এগুলো নিয়ে প্রশ্ন মূলত বিগত বছরগুলো অনেক বেশি হয়েছিল। তো ইনফরমেশন হচ্ছে CH4 এর বন্ধন কোণ 109°, অ্যামোনিয়াটা 107, পানিটা হচ্ছে 104.5। আবার আকৃতির কথা যদি বলি, CH4 চতুস্তলকীয়, মানে 4টা তল বিশিষ্ট থাকে, অ্যামোনিয়াটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, আর H2 হচ্ছে উল্টা ভি আকৃতি। তো প্রশ্নটা এমন হয়, এদের প্রত্যেকে সংকরায়ন sp3, বাট তারপরে ওদের আকার ভিন্ন ভিন্ন কেন, অথবা এদের কোণগুলা ভিন্ন ভিন্ন কেন? উত্তর খুবই সিম্পল, মুক্তজোড় ইলেকট্রন থাকে তাই। উত্তরটা খুবই সিম্পল, মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের জন্য আর কি। হ্যাঁ, মুক্তজোড় ইলেকট্রনের জন্য বেসিক্যালি। কার্বনের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, আপনারা জানেন। নাইট্রোজেনে মুক্তজোড় থাকে হচ্ছে আমাদের 1 জোড়া, আর অক্সিজেনে থাকে হচ্ছে 2 জোড়া। তো এই জিনিসগুলো আপনাকে এদের প্রশ্ন হয় আর কি। আচ্ছা, এখানে এক্সট্রা কিছু কোয়েশ্চেন আসে। অ্যামোনিয়ার বন্ধন কোণ 160°, কিন্তু ফসফিন মানে PH3 94° কেন? দুইটারই সংকরণ sp3, আবার অ্যামোনিয়া যেই গ্রুপের, মানে গ্রুপ 15, ফসফরাসও গ্রুপ 15। মেন রিজন হচ্ছে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন শক্তির মান হাইড্রোজেনের চাইতে অনেক বেশি, যার কারণে নাইট্রোজেন করে কি, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, মানে কেন্দ্র এই একদম আপনার
নাইট্রোজেনের কাছাকাছি চলে আসে, যার কারণে বন্ধনগুলো বিকর্ষণের কারণে চতুর্দিকে ছড়িয়ে যায় এবং কোনটা হয় 160°। বাট এখানে ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ পার্থক্য খুব বেশি না হয়, ইলেকট্রনগুলো মোটামুটি আপনার বন্ধনের মাঝামাঝি অবস্থান করে, হ্যাঁ, যার কারণে অত অত বেশি বিকর্ষণ হয় না, বন্ধনগুলো সংকুচিত হয়ে মাত্র 94° হয়ে যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, H2 এর বন্ধন কোণ 104, বাট হাইড্রোজেন সালফারেটে 92° কেন? ব্যাখ্যা সেম, আগের মতোই, অক্সিজেনের তড়িৎ মানটা হচ্ছে বেশি। ওকে, পরবর্তীতে আমাদের sp3 সংকরণ থেকে ওই ধরনের প্রশ্ন হয়। আর sp2 এর ক্ষেত্রে আসে হচ্ছে আপনার BCl3 আর হচ্ছে অ্যালকিন নিয়ে, হ্যাঁ, যে বোরন ট্রাইক্লোরাইড এটা সংকরণ হয় sp2, আর অ্যালকিন যেটা C2H4 যেটা আমাদের অ্যালকিন, এটা সংকরণ হয় হচ্ছে sp2 এর মতো। আর sp এর ক্ষেত্রে আমাদের বইতে উদাহরণ দেওয়া হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড মানে BeCl2 আর হচ্ছে অ্যালকাইনের বা C2H2 এর, হ্যাঁ। আচ্ছা, তো এই পরিচিত মৌলগুলো ছাড়া যদি আপনাকে ভিন্ন কোনো মৌল দেয় আপনি সংকরণ বের করার জন্য, আমরা আপনাকে একটা নিয়ম দেখাই দিছি যে 1/2 ব্র্যাকেট দিয়ে V প্লাস এক্স মাইনাস সি প্লাস হচ্ছে এ। এখানে ভি মানে হচ্ছে যোজন স্তরীয় ইলেকট্রন সংখ্যা, মানে হাফ যোজন স্তরীয় ইলেকট্রন সংখ্যা যোগ একযোজীমূলক সংখ্যা মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ, ঠিক আছে। এই ফর্মুলা থেকে একটা নাম্বার বের হবে, আর ওই নাম্বারের সাথে মিলে আপনি বলে দিতে পারবেন সংকরণটা কেমন। ওকে, চলো আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমরা এখানে আপনার এই NH4+ বা অ্যামোনিয়াম আয়ন আপনাকে দেখাইছি। এখানে নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুতে লাস্ট ইলেকট্রন হচ্ছে 5টা, তো আমরা এখানে লিখছি 5। আর হাইড্রোজেন হচ্ছে একযোজীমূলক, দ্যাটস আমরা দিচ্ছি হচ্ছে +4, চারটা হাইড্রোজেন যেহেতু +4। আর এখানে চার্জ হচ্ছে +1, ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, দ্যাটস আমরা দিচ্ছি হচ্ছে -1, তো সংখ্যাটা আসছে 4, তো দ্যাটস এটা হচ্ছে sp3। ওকে, কার্বন টেট্রাক্লোরাইড এটা আপনি নিজে নিজে ট্রাই করেন, দেখেন মিলে কিনা, হ্যাঁ মিলে কিনা। আচ্ছা, XeF2 এটা হচ্ছে আপনার জেনন ডাইফ্লোরাইড, এখানে জেননের লাস্ট ইলেকট্রন থাকে হচ্ছে 8টা, তো আমরা লিখলাম হচ্ছে 8। একযোজীমূলক ফ্লোরিন আসছে হচ্ছে 2টা, আমি দিলাম হচ্ছে +2, কোনো ক্যাটায়ন নাই কোনো অ্যানায়ন নাই, তো দ্যাটস 0 0, তো আসছে হচ্ছে 5। তো দেখেন 5 হলে কি হওয়ার কথা? sp3d। তো দেখেন এই যে বন্ধনটা হচ্ছে আমাদের মানে সংকরণটা হচ্ছে sp3d। ওকে, আর সংকরণ থেকে প্রশ্ন আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমাদের বিগত বছর কেমন প্রশ্ন আসছে। আপনাকে বলছে যে দুজন শিক্ষার্থীর কথা বলা আছে, H2 আর হাইড্রোজেন সালফাইড কথা বলা আছে। তো শিক্ষার্থী এক্স এর সংশ্লিষ্ট যোগের বন্ধন কোণের উপর মুক্ত জোড়ের ইলেকট্রন প্রভাব ব্যাখ্যা করো। এক্স যেটা এটা হচ্ছে H2, আপনি জানেন H2 এর বন্ধন হচ্ছে sp3, বাট সরি সংকরণ হচ্ছে sp3, বাট বন্ধন কোণটা হচ্ছে 104.5°। কেন? কারণ আপনার H2O যেটা পানি যে অনুটিদের এখানে আপনার মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আপনি কিন্তু অবশ্যই সংকরণ যে স্ট্রাকচারটা আছে মানে বেসিক যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা দেখাবেন আপনি, যে এরকম আপনি এরকম দেখাবেন, এই যে এখানে এখানে তারপর হচ্ছে আপনার, আচ্ছা সরি এটা উপর দিকে উঠে যাচ্ছে কেন, এই যে এরকম আর কি, হ্যাঁ এরকম দেখাবেন। তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কিভাবে বিকর্ষণ করে ওই ব্যাখ্যাটা আপনি জায়গায় দিয়ে দিবেন। আচ্ছা, উদ্দীপকের যোগ দুটির ভৌত অবস্থা একই কিনা, এটা আসলে আমাদের পরবর্তী প্রশ্ন, এটা আছে আপনার হাইড্রোজেন বন্ধনের, যেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে আমাদের 25 নম্বর মৌল। আপনাকে বলছে অরবিটাল সংকরণের মাধ্যমে PCl4 এর আকৃতি নির্ণয় করো। এখন অনেকে এটাকে ফসফরাস ভাবতে পারেন, অ্যাকচুয়ালি না, পুরো প্রশ্ন ভালো মতো পড়তে হবে। এই যে ফসফরাস হচ্ছে এই বিন্যাস, আপনি মৌলটা বের করে PCl4 এর সংকরণ বের করবেন, বের করে আপনি জাস্ট আকৃতিটা বলে দিবেন। তারপরে প্রশ্ন, এই যে আপনাকে 3টা মৌল দিছে, বলছে যে এদের কেন্দ্রীয় পরমাণু সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন। আমি যদি ভুল না করি আমার অভিজ্ঞতা অনুযায়ী PH4 যেটা এটা হচ্ছে CH3, QH3 যেটা এটা হচ্ছে অ্যামোনিয়া, আর RH2 যেটা এটা হচ্ছে H2, মানে এই ধরনের প্রশ্ন গত বছরগুলোতে আসছিল আর কি। আচ্ছা, এরপরের প্রশ্ন এই যে এটা A to B আর A to D এর বন্ধন কোণ ভিন্ন কেন? আচ্ছা, A to D, হ্যাঁ, আচ্ছা A to B একটা হচ্ছে H2O, একটা হচ্ছে H2S, তো বন্ধন কোণ ভিন্ন কেন আপনি কিন্তু জানেন। আমি আপনাকে যে এই যে একটা ব্যাখ্যা দিছিলাম ছোট করে একদম লাস্টের দিকে, এই ব্যাখ্যাটা, এই যে প্রশ্ন হচ্ছে যে এটা হাইড্রোজেন মানে H2 এর বন্ধন কোণ 104°, আর হাইড্রোজেন সালফারেটের 92° কেন? এটা কিন্তু পরীক্ষাতে আসছে, তো একটু দেখে যাবেন। আচ্ছা, এখানেও মোটামুটি সেম, এই যে এক্স এবং এর হাইড্রোজেনের বন্ধন কোণ ভিন্ন কেন হয়, যেগুলো আপনাকে দেখাইছে ওগুলোর মধ্যে আসবে। আর এখানে যে E2A2 এটা হচ্ছে আপনার C2H2, একটা হচ্ছে C2H2, আমি এই জায়গাতে লিখি, একটা হচ্ছে C2H2 মানে আপনি অ্যালকেনের সংকরণ দেখাবেন, আর একটা হচ্ছে আপনার C2H4 অ্যালকিনের সংকরণ দেখাবেন, মানে একটা হচ্ছে ইথাইন একটা হচ্ছে ইথিন, সংকরণ দেখায় বন্ধন কোণ দেখাবেন। আপনার এই ইথাইন যেটা এটার বন্ধন কোণ হচ্ছে 180°, আর অ্যালকিন যেটা এটার বন্ধন কোণ হয় হচ্ছে 120°। আপনি সংকরণের মাধ্যমে স্ট্রাকচারগুলো ব্যাখ্যা দেখিয়ে আনসার বলে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের পরের টপিক হচ্ছে পোলার আয়ন এবং হচ্ছে ফাজানের নীতি। কথা বুঝতে পারছেন? এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা সিকিউ আসবে মাস্ট, আপনি শিওর থাকেন একটা সিকিউ আসবে মাস্ট। তো পোলার মূলত কি? এটা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যাননের বিকৃতি, মানে ক্যাটায়ন যে অ্যাননের বিকৃতি ঘটায় দেয় এটাই মূলত হচ্ছে আমাদের পোলার আয়ন। ওকে, আচ্ছা, তো এখন পোলার আয়ন যদি বাড়ে আসলে কাইনেটা কি হয়? যদি পোলার আয়ন আপনার বাড়ে তাহলে প্রথমত পোলার আয়ন বাড়বে, প্রথমত পোলার আয়ন বাড়বে।
এখন এই পোলারায়ন যদি বাড়ে আপনার সমযোজী ধর্মটা বাড়তে থাকবে, ঠিক আছে? সমযোজী ধর্ম যদি বাড়ে বাকি সবকিছু কমবে। এই যে দেখেন এখানে আমি যেগুলো মার্ক করছি প্রত্যেকটা প্রপার্টি কমে যাবে, প্রত্যেকটা প্রপার্টি কমে যাবে। আয়নিক ধর্ম এটা কমবে, দ্রাব্যতা কমবে, গড়নাঙ্ক কমবে, স্ফুটনাঙ্ক কমবে, বিয়োজন তাপ কমে যাবে, মানে সবকিছু কমে যাবে। সোজা কথা পোলারায়ন যদি বাড়ে সমযোজী ধর্ম বাড়বে, আর সমযোজী ধর্ম যদি বাড়ে বাকি সবগুলা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই পোলারায়ন বোঝানোর জন্য আমরা মূলত ফাজারের নীতি সাহায্য নেই। ফাজারের নীতি কথাটা হচ্ছে ক্যাটায়নের ক্ষুদ্র আকার, অ্যানায়নের বৃহৎ আকার, চার্জ সংখ্যা বৃদ্ধি, আর লাস্টে হচ্ছে ডি আর এফ অরবিটালের উপস্থিতি। তো এই চারটা জিনিস যদি থাকে, মানে যত বেশি হবে আপনার ফাজারের নীতি অনুযায়ী পোলারায়ন তত বেশি হবে। এখন পোলারায়ন যত বেশি হবে, পোলারায়ন যদি বেশি হয় সমযোজী ধর্ম বেশি হবে, আর সমযোজী ধর্ম যদি বাড়ে বাকি সব কিছু হচ্ছে কম, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন কেমন হয় আমরা আপনাকে দেখাই। দেখেন আপনাকে বলছে যে মৌলসমূহের আণবিকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয়। আপনি হোপফুলি এটা করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওই যে যে ব্যাখ্যা যেটা ছিল যে আণবিকরণ শক্তি যে ব্যাখ্যাটা সেটা। আচ্ছা, মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী প্রদর্শন করবে, মানে এই প্রশ্নটা এদের ক্লোরাইডের মধ্যে কোনটা অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। এখন আমরা দেখি এক্স যে মৌলটা এটা হচ্ছে আপনার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, ঠিক আছে? এখানে হচ্ছে 10টা, 10 ইলেকট্রন যদি হয় এক্স মৌল হচ্ছে আমাদের সোডিয়াম, আর সোডিয়ামের যদি আমরা ক্লোরাইড বের করতে চাই এটা হবে হচ্ছে NaCl। ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বের করলে পরেরটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে MgCl2, তারপরেরটা হচ্ছে AlCl3। তো আমাদেরকে বলছে এদের ক্লোরাইডটা কোনটি অধিক সমযোজী প্রদর্শন করবে। তো ফাজারের নীতি অনুসারে আমরা দেখব ক্যাটায়নের আকার দেখব, অথবা অ্যানায়নের আকার দেখব, অথবা চার্জ দেখব, অথবা হচ্ছে আপনার ডি আর এফ অরবিটাল আছে কিনা। তো এই জায়গাতে প্রত্যেকটার অ্যানায়ন সেম, তা আপনি করবেন কি ক্যাটায়নের আকার দেখবেন। তো যদি আমরা ক্যাটায়নের আকার দেখি তাহলে কি থাকবে, এখানে থাকবে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তো আমরা জানি আয়নিত অবস্থায় হোক আর যাই হোক বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকবে। তো যদি আকার কমে তাহলে আকারের ক্রমটা হবে হচ্ছে এরকম, আকারের ক্রমটা হবে হচ্ছে এরকম। তো যেহেতু AlCl3 এর আকার সবচাইতে কম, তো দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেশি সমযোজী হবে, মানে AlCl3 যেটা এটা সবচেয়ে সমযোজী হবে। আপনি এরকম এই দিয়ে এই বন্ধনী চিহ্ন দিয়ে ব্যাখ্যাটা করে দিবেন, ওকে? তো এরকম যদি আপনাকে বলে কোনটা অধিক সমযোজী, কোনটার গলনাঙ্ক বেশি, কোনটা দ্রাব্যতা বেশি, সেই ব্যাখ্যাগুলো আপনি এভাবে দিবেন। আচ্ছা, তো এদের প্রশ্ন দেখেন, এই যে এই প্রশ্নটা সেম। আপনাকে বলছে XCl আর YCl এর মধ্যে কোনটার পানিতে দ্রবণীয়তা বেশি। আপনি এদেরকে আইডেন্টিফাই করবেন মৌলগুলোকে, আপনি X কে আইডেন্টিফাই করবেন, আপনি Y কে আইডেন্টিফাই করবেন, তারপর আইডেন্টিফাই করার পরে দেখা দিবেন আপনি কোনটার দ্রাব্যতা বেশি, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্ন যেটা এ মৌলের প্রথম আণবিকরণ বিভব বি মৌলের চেয়ে বেশি হলেও দ্বিতীয় আণবিকরণ বিভব কম কেন, যেটা ব্যাখ্যা আমি আপনাকে বলছি, হোপফুলি আপনি বুঝতে পারছেন এটা কই থেকে আসছে। আচ্ছা, এখানে প্রশ্ন যেটা দেখেন যে ACl আর হচ্ছে BCl কোনটার সমযোজী বৈশিষ্ট্য অধিক, ফাজারের নীতি। তারপরে জায়গাতে আসেন এই যে RY/TY2 আর হচ্ছে XY3, যে এই প্রশ্নটা যেটা আমাদের এদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমানুসারে সাজাতে বলছে আপনাকে। তো এই যদি আপনি দেখি, আপনি প্রথমে R বের করলেন, তারপর আপনি Y বের করলেন, তারপর আপনি T বের করলেন। তো বের করার পরে আপনি এদেরকে সাজালেন, হ্যাঁ? সাজানোর পরে এখানে দেখেন প্রত্যেকের ক্ষেত্রে Y সেম, মানে আপনার অ্যানায়নটা সেম। এখন অ্যানায়ন যদি সেম হয় আপনার কাজ কি হবে, আপনি দেখবেন ক্যাটায়ন আকার দেখবেন। তো যার ক্যাটায়ন আকার ছোট হবে ওটাই মূলত সমযোজী ধর্ম, মানে পোলারায়ন বেশি হবে, আর পোলারায়ন বেশি হলে সমযোজী ধর্ম বেশি হবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের হচ্ছে হাইড্রোজেন বন্ধনের পরে, হ্যাঁ? আপনার হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে আপনার 3টা মৌলের যে বৈশিষ্ট্য হয়, যেমন এই যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের যদি যৌগ গঠন করা হয় সেটা হচ্ছে আপনার হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে আর কি। তো এখান থেকে 2টা প্রশ্ন খুবই ফেমাস, যে H2O তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসেও কেন? কারণ H2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার হাইড্রোজেন বন্ধন আছে, বাট হাইড্রোজেন সালফাইডে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। তারপরে হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন বন্ধন থাকা সত্ত্বেও এটা গ্যাসেও কেন? এটা লিনিয়ার, হ্যাঁ? এটা হচ্ছে আপনার লিনিয়ার, মানে সরলরৈখিক আকারে থাকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার গ্যাসীয় আকার ধারণ করে। আচ্ছা, আর একটা আমাদের বন্ধন এখানে আছে যে আপনার সমযোজী অণুর ক্ষেত্রে মাঝে মাঝে আপনার আকার যত বড় হয় তো দেখা যায় কি এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা তত বেশি থাকে আর কি। তো এখান থেকে বিগত বছর প্রশ্ন যদি আপনাকে দেখাই, এই যে দেখেন উদ্দীপকের আলোচ্য যৌগ দুটির ক্ষেত্রে ভৌত অবস্থা একই না ভিন্ন। একটা হচ্ছে H2, একটা হচ্ছে H2S, মানে একটা হচ্ছে আমাদের পানি, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো কেন আপনার ভিন্ন? H2O তে হাইড্রোজেন বন্ধন আছে, বাট আমাদের যে হাইড্রোজেন সালফাইড যেটা এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। তো ফলে আপনি চান আমরা আনসার করতে পারবেন। আপনাকে বলছিলাম এটা আমরা দেখাবো লাস্টে, দেখিয়ে দিলাম। তারপর দেখেন আরেকটা প্রশ্ন, এসি অপেক্ষা A2B এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? এসি যেটা, এসি হচ্ছে আপনার হাইড্রোজেন ফ্লোরাইড, এসি হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আর আপনার A2B যেটা, A2B যদি আমি ভুল না করি A2B, তাই না? এটা হচ্ছে আপনার বি হচ্ছে আমাদের কার্বন আর কি, হ্যাঁ? বি কার্বন হবে কি? আচ্ছা, গ্রুপ 16 আছে না, বি হচ্ছে আমাদের অক্সিজেন, কারণ গ্রুপ 16 তো পরের সামনে মুখস্থ করতে মানে মনে করতে একটু টাইম লাগলো। এটা হচ্ছে H2, ওকে? আচ্ছা, দুইটার মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, হ্যাঁ?
দুইটার মধ্যে মূলত হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। বাট হাইড্রোজেন ফ্লোরাইড যেটা, এটা চেইনের মতো লিনিয়ার, মানে জাস্ট একদিকে যায়, হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনার একদিকে যায়। বাট পানি কিন্তু চতুর্দিকে জালের মতো ছড়ায় ছিটে থাকে, তো দ্যাটস ওয়াই এটার স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। হোপফুলি আপনি এটা পড়ছেন। আচ্ছা, তো প্রশ্ন বাকিগুলোও সেম, যে আপনার এদের স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। আপনি দেখবেন যেটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে স্ফুটনাঙ্ক বেশি, আর যার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই তার স্ফুটনাঙ্ক হচ্ছে কম। তো আমাদের প্রথম চারটার থেকে মূলত এই প্রশ্নগুলো ছিল। তো হোপফুলি এগুলো পড়লেই আপনি একটা মোটামুটি ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন আসলে কেমন হতে পারে। তো চলেন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাই। তো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। চলুন আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো রাসায়নিক পরিবর্তনে সবার শুরুতে আপনাকে পড়তে হবে সবুজ রসায়ন। এই সবুজ রসায়নে টোটাল 12টা নীতি আছে, হ্যাঁ। তো এই 12টা নীতি সম্পর্কে টুকটাক রিডিং করবেন, এক দুইটা হয়তো বা পরীক্ষা লিখতে বলতে পারে। এই 12টা নীতি আপনি ভালো মতো পড়বেন। আর এই 12টা নীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্সেন্ট অ্যাটম ইকোনমি, হ্যাঁ। এখান থেকে সিকিউ মাঝে মাঝে হয়, আপনাকে দুইটা ইকুয়েশন দিবে, ইকুয়েশন দিয়ে বলবে যে কোন পদ্ধতিটা আমাদের জন্য ইকোনমিক্যাল, মানে কোনটা থেকে আমরা বেশি লাভবান হব। তো পার্সেন্ট অ্যাটম ইকোনমি বের করার ফর্মুলা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে আমরা যেটা আমরা চাচ্ছি ওটার উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট বিক্রিয়কের ভর, ঠিক আছে। এই দুটো রেশিওকে যদি আপনি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, আপনি পার্সেন্ট অ্যাটম ইকোনমিটা পেয়ে যাবেন। আর যার পার্সেন্ট অ্যাটম ইকোনমি বেশি হবে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো বা ইকোনমিক্যাল। আর এখান থেকে মাঝে মাঝে ক মার্কসের জন্য বা আমাদের 2 মার্কসের জন্য একটা থিওরি মাঝে মাঝে লিখতে বলে যে আপনার উভমুখী বিক্রিয়াকে একমুখী উপায় কীভাবে, মানে একমুখী বিক্রিয়া কীভাবে রূপান্তর করতে পারবো। আর কখনো কখনো বিক্রিয়ার হার বা গতিবেগও চায়, তো এই টপিকটা একটু আপনাকে দেখতে হবে। ওকে, আচ্ছা। পরবর্তীতে সিকোর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা মূলত হচ্ছে লা শাতেলিয়ারের নীতি, হ্যাঁ। লা শাতেলিয়ার নীতি মূলত 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। মানে লা শাতেলিয়ার আপনার একটা কথা এরকম বলছিল না যে কোনো বহুমুখী বিক্রিয়া মানে যদি নিয়ামকগুলো এমনভাবে পরিবর্তন করা হয় যেটা নিয়ম এমনভাবে চেঞ্জ হবে যে নিয়ামক পরিবর্তনের হারকে প্রশমিত করে। মানে একটা কথা এরকম ছিল যে কোনো বহুমুখী বিক্রিয়া কোনো নিয়ামককে যদি পরিবর্তন করা হয়, ওর 3টা নিয়ামক হচ্ছে আপনার তাপ, চাপ আর হচ্ছে আপনার ঘনমাত্রা। তো এই 3টার মানে 3টা কিভাবে কাজ করে আপনাকে সেটা একটু পড়তে হবে। তো প্রথমত আমরা আলোচনা করছি তাপের প্রভাব। যদি আপনার বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আপনি যদি তাপ বাড়ান সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে। তাপ উৎপাদী বিক্রিয়া আপনি তাপ বাড়ালে সাম্যাবস্থা যাবে হচ্ছে, সরি আমি ভুল বলছি, তাপ উৎপাদী বিক্রিয়া আপনি যদি তাপ বাড়ান সাম্যাবস্থা যাবে হচ্ছে বামে। আর ভাইস ভার্সা, তাপ যদি আপনি কমান সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে। তো আপনি যে কোনো একটা মনে রাখবেন, দুইটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। যে আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়াই সাম্যাবস্থা বাম দিকে যাবে, আর তাপ যদি কমায় তাহলে অবশ্যই ডান দিকে যাবে। আর এটা বোঝার ওয়ে আছে, হোপফুলি আপনি এতদিনের প্রিপারেশন সেটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তাপ হারি বিক্রিয়া যদি হয়, যদি বিক্রিয়াটা হয় হচ্ছে তাপ হারি, তো তাপ হারির ক্ষেত্রে আপনি যদি তাপমাত্রা বাড়ান তখন দেখা যাবে সাম্যাবস্থাটা বাম দিকে চলে আসছে। আর তাপ যদি আপনি কমান তখন সাম্যাবস্থা যাবে হচ্ছে আপনার বাম দিকে আর কি, ঠিক আছে। তাপহারি বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা বাড়াই সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে, আর তাপ যদি আমরা কমাই সাম্যাবস্থা যাবে হচ্ছে বামে। তো আপনার এই একটা করে মনে রাখলে আপনার জন্য এনাফ। আপনি একটা মনে রাখতে পারেন, আরেকটা তো আপনার অটোমেটিক্যালি ভাইস ভার্সা আপনি বলতে পারবেন আসলে উল্টাভাবে আর কি। তো ফাইনালভাবে যদি আমরা বলি, যদি বিক্রিয়া হয় তাপ উৎপাদী, তাপমাত্রা যদি বাড়াই সাম্যাবস্থা যাবে হচ্ছে বামে, আর তাপহারের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে। আর এখানে একটা জিনিস, একটা বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপহারী এটা বোঝার জন্য কিছু সাইন আছে। যেমন আমরা একটা বিক্রিয়া দিলাম যে ফর এক্সাম্পল এ প্লাস বি, বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে সি, আর এখানে দেওয়া আছে হচ্ছে ডেল্টা এইচ ইকুয়ালস হচ্ছে মাইনাস, যেটা মনে হচ্ছে মাইনাস এক্স কিলোজুল পার মোল আর কি। তো মাইনাস থাকলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর কখনো যদি এরকম থাকে যে এ প্লাস বি এখান থেকে সি প্লাস এক্স, মানে এক্সটা হচ্ছে মূলত তাপ, ঠিক আছে। যদি আপনাকে এরকম বলে দেয়, এরকম যদি আপনাকে বলা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই দুইটা বিক্রিয়া মূলত হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। বা ভাইস ভার্সা, যদি আমরা কাউন্টার এরকম দেখি যে আপনার এখানে ডেল্টা এইচটা দেওয়া আছে হচ্ছে প্লাস আকারে, ডেল্টা এইচ আছে প্লাস আকারে, আর তাপটা ডান পাশে না থেকে তাপটা মনে করেন আছে হচ্ছে বাম পাশে, হ্যাঁ, তাপটা আছে মনে করেন হচ্ছে বাম পাশে, এরকম আছে মনে করেন এ প্লাস বি প্লাস হচ্ছে তাপ, তখন আপনি বুঝে নেবেন এটা হচ্ছে তাপ হারি। ওকে, এর দুটো কন্ডিশন একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার চাপের প্রভাব। এটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। যে সমস্ত বিক্রিয়ক বা উৎপাদ এরা গ্যাস আকারে থাকবে, একমাত্র তাদের জন্য আপনি চাপের প্রভাবটা ইফেক্টিভ বা আপনি কাজে লাগাতে পারবেন। তো চাপের প্রভাবের জন্য আপনাকে এই বক্সটা দিকে খেয়াল করেন। যদি আপনার চাপ আমরা বাড়াই, যেদিকে আপনার কম সংখ্যক মোল থাকবে আপনার সাম্যাবস্থা সেদিকে যাবে। আর চাপ যদি আমরা কমায় দিই, যেদিকে বেশি সংখ্যক মোল গ্যাস থাকবে আপনার বিক্রিয়া যে সাম্যাজ্যের অবস্থানটা সেটা সেদিকে মুভ করবে, ঠিক আছে। তো চাপ যদি বাড়াই কম মোল সংখ্যার দিকে যাবে, আর চাপ যদি কমাই বেশি মোল সংখ্যার দিকে যাবে। ওকে, তো চলেন আমরা আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। তো প্রথমে আপনাকে আমি 2 নাম্বারটা দিকে ফোকাস করতে বলবো। 2 নাম্বারটার ক্ষেত্রে বামে হচ্ছে 1 মোল আর ডানে হচ্ছে 2 মোল, ঠিক আছে। তাহলে এখন এই বিক্রিয়ায় আমরা যদি চাপ বাড়াই, এই বিক্রিয়ায় আমরা যদি চাপ বাড়াই, তো যেদিকে আপনার মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে। তো এদিকে যদি মোল সংখ্যা কম, তো দ্যাটস ওয়াই বিক্রিয়া যাবে সাম্যাবস্থা যাবে হচ্ছে বামে। আর ভাইস ভার্সা, চাপ যদি আমি কমাই
যেদিকে মূল সংখ্যা বেশি কোথায়, এই যে এই পাশে মূল সংখ্যা বেশি, তো দ্যাটস ওয়াই তখন সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে। হোপফুলি আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। তো এটা মূলত হচ্ছে আমাদের চাপের প্রভাব। আর ফাইনালি ঘনমাত্রা। আর এই প্রভাবগুলো যদি আপনি অন্যভাবে বুঝে থাকেন বা অন্যভাবে মনে রাখেন, কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাকে টপিকটা আলোচনা করার আমি আপনাকে আলোচনা করে দিলাম। আর ফাইনালি ঘনমাত্রা যদি আপনি খেয়াল করেন, যদি আপনি বাম পাশের ঘনমাত্রা বাড়ান সাম্যাবস্থা যাবে ডান দিকে, আর যদি আপনি ডান পাশের ঘনমাত্রা বাড়ান সাম্যাবস্থা আসবে হচ্ছে বাম দিকে। কোয়াইট সিম্পল অ্যান্ড লজিক্যাল। ওকে, আচ্ছা, এখান থেকে প্রশ্ন কেমন হয় আমরা আপনাকে দেখাই, চলেন দেখি। বিগত বছরে আপনাকে এই প্রশ্নটা দিয়ে দিছে। তো এই প্রশ্ন দিয়ে যেটা আমাদের ডিজাইড কোশ্চেন আমরা সেদিকে ফোকাস করতেছি। 4 নম্বরটা, যে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ লাসা তেলের নীতি প্রয়োগ করে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো আপনি বিক্রিয়াটা একটু ফোকাস করেন। আপনাকে বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে, জাস্ট ডেল্টা এইচ হচ্ছে মাইনাস, আবার এগুলো হচ্ছে গ্যাসীয় আকারে আছে। তো ডেল্টা যদি মাইনাস হয় তার মানে কি, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো আপনাকে দেখাইছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আপনার উৎপাদ বেশি পাইতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে তাপমাত্রা হ্রাস করে দিতে হবে। তাহলে কি কি উপায়ে আমরা উৎপাদের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারি? প্রথমত এই বিক্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি করবেন কি, তাপমাত্রাটা কমায় দিবেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনার এদিকে দেখেন, এদিকে হচ্ছে আমাদের 4 মোল, বাম পাশের বিকারক হচ্ছে 4 মোল আর ডান পাশে হচ্ছে 2 মোল, ঠিক আছে? তাহলে আপনার কাজ কি হবে, আপনার কাজ হচ্ছে আপনি চাপটা বাড়ায় দিবেন। 2 নম্বর হচ্ছে আপনি চাপটা বাড়ায় দিবেন, আর তাপমাত্রা যেটা তাপটা আপনি কমিয়ে দিবেন। তো কমিয়ে দিলে এই বিক্রিয়ার জন্য কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মানে এই কথাগুলো আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করে 4 মার্কের জন্য আপনি লিখবেন আর কি। তারপর প্রশ্ন আসেন, এই যে এই প্রশ্নটা, উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ পাওয়ার জন্য আপনাকে কি কি ব্যবস্থা নিতে হবে। তো দেখেন এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আপনি বুঝতে পারতেছেন, কারণ এখানে এই যে এই জায়গায় আপনি মেনশন করে দেওয়া আছে প্লাস তাপ, মানে তাপ উৎপন্ন হয়েছে। আবার এ পাশে হচ্ছে 1 মোল, এ পাশে হচ্ছে 2 মোল। তো আপনি জাস্ট যে কন্ডিশনগুলো আপনাকে বলছি সেগুলো থেকে আপনি জাস্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন 3 নম্বরটা, উদ্দীপকে সর্বোচ্চ উৎপাদ তৈরি করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেম ব্যাখ্যা এই বিক্রিয়াটার জন্য আপনি ওইখান থেকে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো এখান থেকে লাস্ট থেকে প্রশ্ন মূলত আপনার এরকম হবে। তারপর হচ্ছে কেপি কেসি, এখান থেকে প্রশ্ন আসবেই, না আসার কোনো সুযোগ নেই 100%। আপনার কলেজের স্যারও আপনাকে হয়তো বলে দিছে বা আপনি ভালো মতো প্রিপারেশন নিয়েছেনও, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আপনাকে যেটা লাগবে, কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন, হ্যাঁ, এই প্রমাণটা আপনার এখানে লাগবে। আর এটার কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আপনি জেনে রাখবেন। আর এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই আর এর যে মানটা এটা হচ্ছে 0.082, অনেকে বের করে ভুল মান বসায় দেন। আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে? এই এককগুলোর জন্য হচ্ছে আমাদের এই ডিজায়ার্ড আর এর মানটা, এই এককগুলোর জন্য। আচ্ছা, আর এখানে ডেলেন যেটা, ডেলেন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, আপনি জানেন। তো আপনাকে প্রশ্নে যে কোনো একটা বিক্রিয়া দিতে পারে, বিক্রিয়া দেওয়ার পরে বলতে পারে যে এই যে সমীকরণটা, এই সমীকরণটা প্রতিপাদন করো, যে এই বিক্রিয়ার জন্য এই সমীকরণটা প্রতিপাদন করো। তো আপনাকে এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আমাদের দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে আমাদের কেসি বের করতে হবে, একটা হচ্ছে আমাদের কেপি বের করতে হবে। তো কেসি কীভাবে বের করবেন, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, মানে আমি একটা বিক্রিয়া আপনাকে লিখছি প্রতীকী বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে উৎপাদ হচ্ছে এই দুইটা আর বিক্রিয়ক হচ্ছে আমাদের এই দুইটা। তো আমরা আপনাকে কেসি বের করার জন্য আপনি জানেন উৎপাদ ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক। আর কেয়ারফুল থাকবেন, মূল সংখ্যাটা আপনাকে অবশ্যই পাওয়ার নিতে হবে, মূল সংখ্যা যেটা আছে অবশ্যই আপনাকে পাওয়ার নিতে হবে। তো কেপির ক্ষেত্রে সেম কাহিনী, আমরা এই জায়গায় নিলাম হচ্ছে ঘনমাত্রা, এখানে নিচ্ছি হচ্ছে ঘনমাত্রা কেসির ক্ষেত্রে। আর কেপির ক্ষেত্রে আপনাকে নিতে হবে হচ্ছে আংশিক চাপ, আপনি এটার আংশিক চাপ নেবেন আর এটার আংশিক চাপ নেবেন। আর মূল সংখ্যাটা যেটা অবশ্যই সবসময় পাওয়ার আকারে চলে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আমার একটা উল্টা লিখছি, হ্যাঁ, এখানে আমার একটা উল্টা লিখছি, একটু কারেকশন করে দিই, আমাদেরকে কারেকশন করে দিই। উৎপাদ বিক্রি হবে, তো এটা সরিয়ে দিচ্ছি, এটা উপরে নিয়ে যাচ্ছি। উৎপাদ হচ্ছে এই দুইটা আর বিক্রি ছিল হচ্ছে আমাদের এই দুইটা। ওকে, আচ্ছা, হ্যাঁ, উৎপাদ হচ্ছে আমাদের এই দুইটা, এই যে এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদ, সিসি হচ্ছে উৎপাদ, দ্যাটস এগুলো হচ্ছে আমাদের উপরে পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। ওকে, আচ্ছা, কারণ কেপি কিছু ম্যাথ আপনি অবশ্যই প্র্যাকটিস করছেন, বাট আমরা এখানে জাস্ট কিছু ম্যাথ আপনাকে দেখাচ্ছি। এখানে 7টার মতো ম্যাথ আছে, কিছু প্রশ্ন দেখাই দিব আর কিছু আপনাকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব। কেপি ম্যাথ খুব ভালো মতো করবেন, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন গত বছর প্রশ্নগুলো কেমন আসছে। তো আপনাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে উদ্দীপকের বিক্রিয়াতে কেপি এবং কেসির সম্পর্ক স্থাপন করো। যেমনটা আপনাকে বলছিলাম, ওই যে কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন, ওই সম্পর্কটা আপনাকে দেখাইতে হবে, যে কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন, এই সম্পর্কটা আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, তারপর প্রশ্ন আপনাকে এখানে দেওয়া আছে হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া দেওয়া আছে যে এদের প্রাথমিক মূল সংখ্যা, এটা আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে, ফাইন। বলছে যে 2 অ্যাটমসফিয়ার চাপে Q2 এর 60% বিক্রিয়া করে সাম্যাবস্থা উন্নীত হলে K2, এখানে আসলে K2 হবে না, এখানে আসলে কেসি হবে, হ্যাঁ, কেসি হিসাব করো, মানে আপনাকে বলছে যে কেসি বের করার জন্য এই যে এলিমেন্ট যেটা, এই বিক্রিয়াটা আপনাকে কেসি বের করতে বলছে। আচ্ছা, পরের প্রশ্নে আসেন,
এই বিক্রিয়াটিতে সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করো, এই প্রশ্নটা আপনাকে দেখেন কিছু বিক্রিয়া দিয়ে দিছে, যে এটা দেওয়া আছে, তারপরে বিয়োজন মাত্রা 40% এটাও দেওয়া আছে। আপনি জাস্ট সিম্পলি আপনি যেভাবে শিখছেন সেভাবে আপনি জাস্ট কেপির মানটা বের করবেন। আচ্ছা, পরে আপনাকে বলছে বিক্রিয়ার পাত্রে আয়তন দ্বিগুণ বা অর্ধেক করা হলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কিনা। একটা কনসেপ্ট জেনে রাখেন, এই কেপি আর হচ্ছে কেসি এটা কখনো চেঞ্জ হয় না, একমাত্র তাপমাত্রা চেঞ্জ হইলে এরা চেঞ্জ হয়। কথা বুঝতে পারছেন? আদারওয়াইজ কখনো চেঞ্জ হবে না। তাপমাত্রা যদি চেঞ্জ হয়, মানে তাপমাত্রা যদি আপনার এই পরিবর্তন হয়, তখন এটা পরিবর্তন হবে, আদারওয়াইজ এ দুটো কখনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, পরবর্তী আমাদের যে প্রশ্ন, যেটা আপনাকে এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে যে এখানেও সেম কাহিনী, উদ্দীপক দেওয়া আছে, এখানে কেপি দেওয়া আছে। হ্যাঁ, কেপি বের করতে বলে না, কেপি দেওয়া আছে। বলছে বিক্রিয়াটি 30% বিয়োজিত করতে কত পরিমাণ চাপের প্রয়োজন হবে, মানে যে আপনার আলফা যেটা এটা দেওয়া আছে, আপনাকে জাস্ট এই চাপটা জানতে চাইছে। ওকে, আচ্ছা, তো পরবর্তীতে উদ্দীপকের বিক্রিয়া যদি আমরা 1.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটাই, তাহলে এক্স এর শতকরা কত অংশ বিয়োজিত হবে। মনে রাখবেন, আপনি কিন্তু এই কেপি আপনার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো কেপি আপনি চেঞ্জ করবেন না, আপনি চাপটা জাস্ট 1.2 অ্যাটমসফিয়ার ধরে আপনি এক্সটা বের করবেন। হ্যাঁ, এক্স মানে হচ্ছে আপনার এই যে এখান থেকে কতটুকু বিয়োজন মাত্রা সেটা আপনি বের করবেন। ওকে, বিয়োজন মাত্রা বের করে আপনি এটাকে তুলনা করে বলতে পারবেন যে হ্যাঁ এতটুকু বিয়োজিত হয়েছে। আচ্ছা, বাকি প্রশ্ন মোটামুটি সেম, বাকি যেগুলো আছে যে আপনাকে বলছে হচ্ছে যে কেপি রাশিমালা প্রতিপাদন করতে এটাতে। তারপর আপনাকে এরপর যেটা আছে এটা একটু ভিন্ন রকম প্রশ্ন, এটা করার জন্য আপনাকে কিউসি বের করতে হবে। হ্যাঁ, এই বিক্রি একটু দেখেন, এখানে মোটামুটি ভালো ডাটা দেওয়া আছে, আপনাকে PCl5 এর কিছু ডাটা আছে, তারপরে Cl2, তারপর হচ্ছে PCl3 আর কি। হ্যাঁ, এটা PCl3 হবে আর কি, আই হবে না, এটা PCl3 হবে, এই জায়গাতে একটু মিক্সটেক হয়েছে আর কি। আচ্ছা, তো কিছু দেওয়া আছে, কেসি দেওয়া আছে। হ্যাঁ, তো সাম্য মিশ্রণে এটার ঘনমাত্রা এত হলে বাকি দুটো উপাদানের ঘনমাত্রা বের করতে বলছে, মানে আমাদের যে কেসি দেওয়া আছে, কেসি থেকে আমরা বাকি দুটো ঘনমাত্রা বের করতে পারবো। আচ্ছা, পরে বলছে উদ্দীপকের বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, তো আপনাকে করতে হবে কি এখান থেকে কিউসি বের করতে হবে। যদি আপনি কখনো দেখেন যে কিউসি এর মানটা আমাদের কেসি এর চাইতে বেশি, তার মানে সাম্যাবস্থা হচ্ছে বামে আসবে, সাম্যাবস্থা বামে আসবে। আর যদি আমরা দেখি কিউসি ইকুয়ালস হচ্ছে কেসি, এটার মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে, আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। আর যদি কখনো আমরা দেখি যে আমাদের কিউসির পরিমাণ কেসি এর চাইতে কম, তখন আমরা সাম্যাবস্থা ডানে যাবে। ঠিক আছে, তো এই কন্ডিশনটা জেনে রাখেন। অনেকে আপনার কিউসি সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা যে আপনার এই কেপি কেসি যেটা সেটা হচ্ছে সাম্যাবস্থায়, আর কিউসি যেটা এটা হচ্ছে যে কোনো অবস্থায় আর কি। তো একটা অবস্থা বের করে আপনাকে বলে যে আসলে বিক্রিয়াটা মানে সাম্যের অবস্থাটা কোন দিকে যাবে আর কি। আচ্ছা, এখান থেকে লাস্ট প্রশ্ন আপনাকে দেখেন, এখানেও সেম প্রশ্ন আপনাকে কেপি দিয়ে দিছে। হ্যাঁ, কেপি বলেছে 1 অ্যাটমসফিয়ার। আর প্রশ্নে আপনাকে কি বলছে, প্রশ্নে বলছে যে 20% বিয়োজিত করতে হলে প্রয়োজনীয় চাপের মান, মানে আপনাকে পিটা বের করতে হবে, অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা কত চাপে সংগঠিত হয়েছে এই পিটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে মূলত আপনি কয়েকটা ডেমো দেখালাম, বাট আপনি কেপি কেসের জন্য ভালো মতো প্রিপেয়ার্ড হবেন। তারপর টপিক হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। এটা ছোট একটা টপিক, বাট অনেকে এটাকে স্কিপ করে, বাট আপনি এটা ভালো মতো দেখবেন, কারণ বিগত বছর এখান থেকে প্রশ্ন আসছে। তো অসওয়াল্ডের লৌহকরণ সূত্র মূলত হচ্ছে আপনার যারা দুর্বল অ্যাসিড তাদের জন্য প্রযোজ্য, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার তাদের পিএইচ বের করার জন্য। তো যদি আপনার দুর্বল অ্যাসিড হয়, দুইটা সূত্র, H=C আলফা, প্রথমত H=C আলফা, দ্বিতীয় সূত্র হচ্ছে আলফা √KA/C। এখন কোনটা আসলে কি আমরা দেখেন ডান পাশে লিখে দিছি, সি হচ্ছে ঘনমাত্রা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, আর কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, মানে এই তিনটা মানে ডাটা আপনাকে দেখেন দেওয়া থাকবে, আপনাকে যখন যেটা লাগবে সেটা আপনি বের করবেন। আচ্ছা, তো H+ আপনি কেন বের করবেন, তো H+ বের করার উত্তরটা হচ্ছে এই জায়গাতে। আপনি যদি H+ বের করতে পারেন, আপনি খুব সিম্পলি তার পিএইচটাও বের করতে পারবেন। কথা বুঝতে পারতেছেন, কারণ পিএইচটা মূলত H+ এর উপর ডিপেন্ডেন্ট। আবার আপনি যদি OH- বের করতে পারেন, তাহলে আপনি তার পিওএইচটাও বের করতে পারবেন। তো প্রথম যে ফর্মুলাটা, এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের জন্য, যে H=C আলফা, আলফা =KA/C, আর KA যেটা এটা হচ্ছে মূলত অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর কি। আচ্ছা, যদি ক্ষার হয়, যা সিম্পলি OH = C আলফা আর আলফা =KB/C। তো এখানে KB কি আপনাকে বলার প্রয়োজন আছে বলে মনে করতেছি না, কারণ আপনি বুঝতে পারতেছেন যেটা আসলে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক আর কি। তো এই দুইটা ফর্মুলা থেকে বিগত বছরের ম্যাথ কেমন আসছে একটু দেখেন, সিম্পল একটা ফর্মুলা, জাস্ট দেখেন। উদ্দীপকের X দ্রবণটির পিএইচ নির্ণয় করো, এই প্রশ্নটা একটু খেয়াল করেন, X দ্রবণটির পিএইচ নির্ণয় করো, এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে 19 সালে আর কি। তো এক্স পাত্র হচ্ছে এইটা। ঠিক আছে, যে অ্যাসিডে দেখেন আপনাকে কে দেওয়া আছে, তারপর ইয়া দেওয়া আছে, তাহলে আপনি পিএইচ কীভাবে বের করবেন, আপনি পিএইচ বের করবেন হচ্ছে পিএইচ = -log(H+). এখন H+ তো দেওয়া নাই, তারপর আপনি আবার লিখবেন H+ হচ্ছে C আলফা, সি দেওয়া আছে, সি হচ্ছে 0.1 মোলার, তাহলে আমরা বসাচ্ছি সি হচ্ছে 0.1, বাট আলফা কি দেওয়া আছে, আলফা কিন্তু দেওয়া নাই। তো আলফা বের করার জন্য আপনি আবার ইউজ করলেন
আলফা ইকুয়ালস রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। তো এখানে দেখেন কে এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, সিও দেওয়া আছে। তো আপনি জাস্ট বসে আলফাটা বের করবেন। তো আলফার মানে এখানে বসে আপনি এইচ প্লাস বের করবেন, এইচ প্লাস থেকে আপনি পিএইচটা বের করবেন। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন যেটা, এরপর যেটা এটাও সেম, এটার মতোই যে আপনাকে বলছে যে এ দ্রবণের পিএইচ কত বের করতে বলছে, সেম প্রশ্ন। পরের প্রশ্ন এটা, এই পাত্রের দ্রবণের এইচ প্লাসের মোলার ঘনমাত্রা বের করো। এটাও সেম প্রশ্ন, জাস্ট একটা একটা আনসার যে এইচ ইকুয়াল সি আলফা, এইচ ইকুয়ালস হচ্ছে সি আলফা। তো আশা করতেছি আপনি এখান থেকে এটা পারবেন। আচ্ছা, তারপর প্রশ্ন বাফা দ্রবণ 100%, আগে লিখে রাখছি, আরও একবার লিখি 100%। এখান থেকে প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে, না আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম যে কথা আপনাকে লিখছি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অবশ্যই পড়বেন, যে অম্লীয় বাফার কিভাবে কাজ করে, ক্ষারীয় বাফার কিভাবে কাজ করে, এটা মূলত কিভাবে আপনার বাফার দ্রবণের পিরিয়ড বজায় রাখে, এটা আপনাকে খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, তো বাফার দ্রবণের একটা শর্ত হচ্ছে আপনার, যদি আপনার অ্যাসিডের ক্ষেত্রে আপনাকে বলতেছি দুর্বল অ্যাসিড থাকবে আর ওই অ্যাসিডের লবণ থাকবে, যে জায়গাতে খেয়াল করেন দুর্বল অ্যাসিড থাকবে আর ওই অ্যাসিডের লবণ থাকবে, এই দুটো জিনিস ছাড়া যদি অন্য কিছু থাকে সেটা কখনোই বাফার দ্রবণ হবে না। মানে দুর্বল অ্যাসিডটা থাকতে হবে মাস্ট, আর ওই অ্যাসিডের লবণটা থাকতে হবে, কোনো রকম খাট্টার কোনো কিছু থাকা যাবে না, থাকলে সেটার বাফার দ্রবণ হবে না। তো আমাদের বাফার দ্রবণ বের করার ফর্মুলা হচ্ছে যে এটা, অম্লীয় বাফারের পিএইচ ইকুয়ালস পিকেএ প্লাস লগ লবণ ডিভাইডেড বাই অ্যাসিড। হ্যাঁ, পিএইচ ইকুয়ালস পিকেএ প্লাস লগ লবণ ডিভাইডেড বাই অ্যাসিড। তো এই জায়গাতে লবণ আর অ্যাসিডে আমরা আয়তন ইউজ করতে পারি, যদি কখনো দেখি ঘনমাত্রা সেম আছে তাহলে আয়তন ইউজ করবো, আর দেখি যে না ঘনমাত্রা সেম নাই মানে ডিফারেন্ট আছে, তখন আপনাকে অবশ্যই মূল সংখ্যা ইউজ করতে হবে। এটা ভুল করবেন না, সতর্ক থাকবেন, আপনি অবশ্যই মূল সংখ্যা ইউজ করবেন। যদি আপনার ঘনমাত্রা আলাদা থাকে তখন আপনি মূল সংখ্যা ইউজ করবেন। ঠিক আছে? আর ঘনমাত্রা যদি আপনার সেম থাকে তখন আপনি আয়তন ইউজ করবেন। আচ্ছা, তো এখানে অনেক সময় পিকে দেওয়া থাকে না, কে এ দেওয়া থাকে, তো আপনি পিকে কীভাবে বের করবেন? সিম্পলি পিএইচের মতোই, যে পিকে এ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ কে এ, মাইনাস লগ অফ কে এ, মাইনাস লগ অফ কে এ করলে আপনি পিকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো অম্লীয় বাফারের পিএইচ যদি আপনি বের করতে পারেন, পিএইচ বের করতে হলে আপনি জাস্ট 14 থেকে মাইনাস করে দেবেন, অ্যান্ড দ্যাটস ইট, হয়ে যাবে। 14 থেকে পিএইচটাকে বাদ দিলেই আপনি পিএইচটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, যদি বাফার দ্রবণটা ক্ষারীয় হয় তখন সরাসরি বের হবে পিওএইচ, পিওএইচ সমান সমান পিকেবি প্লাস লগ লবণ ডিভাইডেড বাই ক্ষার। আর অম্লীয় বাফার, এই ক্ষারীয় বাফার যদি আপনার কাছে পিএইচ চায়, আপনি সিম্পলি 14 থেকে পিএইচটাকে বাদ দিয়ে দেবেন। ওকে, এ দুটো হচ্ছে ফর্মুলা। চলুন দেখি ম্যাথমেটিক্যাল টার্মগুলো কেমন আসছে। আচ্ছা, তো আপনাকে দেখেন এখানে উদ্দীপক দিছে, তো দেওয়ার পরে বলছে যে ডি ও এই মিশ্রণের মধ্যে কোনটা বাফা দ্রবণ। তো ডি হচ্ছে একবার এক্স প্লাস ওয়াই পাত্র, মানে একবার এ দুটাকে মিক্স আপ করছে, আর এই পাত্র যেটা একবার ওয়াই আর জেডকে মিক্স আপ করছে, এই যে ওয়াই আর জেডকে মিক্স আপ করছে। তো আপনি ক্যালকুলেশন, আপনি ম্যাথ অবশ্যই আগে দেখছেন, আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে এই দুইটার মধ্যে কোনটার মধ্যে অতিরিক্ত অম্ল থাকে, কারণ বাফার দ্রবণের শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড, লেখা সুন্দর হচ্ছে না, বাফার দ্রবণের শর্ত হচ্ছে এখানে থাকতে হবে হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনটার মধ্যে দুর্বল অ্যাসিড আছে আর ওই অ্যাসিডের লবণ আছে। ঠিক আছে? যার মধ্যে দুর্বল অ্যাসিড আর লবণ থাকবে আপনি সিম্পলি ডিক্লারেশন দিয়ে দিবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনার বাফা দ্রবণ। আর যদি এমন হয় যে না অ্যাসিড নাই বাট ক্ষার এক্সট্রা রয়ে গেছে, তখন আপনি বলবেন যে না এটা বাফা দ্রবণ না। ওকে, আচ্ছা, তারপরে একটা দেখেন আপনাকে বলছে এ ও বি মিশ্রণের দ্রবণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো। এ আর বি ফার্স্ট অফ অল দেখবেন বাফা দ্রবণ কিনা। তো হোপফুলি আমার অভিজ্ঞতা বলতে সেটা বাফা দ্রবণই হবে, কারণ অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। তো অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয় সেটা বাফা দ্রবণ হবে। তো বাফা দ্রবণের পিএইচ বের করার জন্য আপনার যে ফর্মুলা আপনাকে লিখে দিলাম, যে যেটা পিএইচ ইকুয়ালস পিকেএ প্লাস লগ লবণ ডিভাইডেড বাই অ্যাসিড, এটা ইউজ করে আপনি জাস্ট তার পিএইচটা বের করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন আপনাকে যেটা বলছে 4 নম্বরটা, এ ও বি মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো। হোপফুলি এটা বাফা দ্রবণ হবে। বাফা দ্রবণ হবে কিনা টেস্টিফাই করে আপনি জাস্ট ফর্মুলা বসে ওটা করে দিবেন আর কি। খেয়াল করেন এদের প্রত্যেকের ঘনমাত্রা সেম দিচ্ছে, যে এটাও 0.3 মোলার, এটাও 0.3 মোলার। তো ঘনমাত্রা সেম থাকলে আপনি আয়তন নিয়ে কাজ করলে আপনার জন্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা প্রশ্ন দেখেন, এখানে ঘনমাত্রা সেম আছে কি? সেম, এখানে মনে হয় সেম নাই। আপনাকে দেখেন 2 ও 3 যদি আপনি একসাথে মিশ্রিত করে সামান্য পরিমাণ 1 নং যোগ করে দেন তাহলে পিএইচ পরিবর্তন হবে কিনা। এখন ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে 2 আর 3 কি বাফা দ্রবণ কিনা। ঠিক আছে? তো এটা ঘনমাত্রা দেখেন একরকম ডিফারেন্ট, এটা ঘনমাত্রা দেখেন একরকম ডিফারেন্ট। তো ঘনমাত্রা যদি ডিফারেন্ট হয় তখন আপনাকে মোল সংখ্যা বের করে আপনাকে তুলনা করতে হবে, হ্যাঁ এটা আসলে কি বাফা দ্রবণ কিনা। তো এই ছিল মূলত হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো। তো আশা করতেছি এই কটা করলেই আপনার ইনশাআল্লাহ পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। অবশ্যই প্রচুর সিকিউ প্র্যাকটিস করবেন, কারণ সিকিউ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে? আচ্ছা, তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাই। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কর্মমুখী রসায়ন। হ্যাঁ, কর্মমুখী রসায়ন আসলে আপনার প্রশ্ন অলরেডি জানেন
যে কি আসবে, এটা আসলে সবাই জানে যে এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, মানে না আসার কোনো চান্সেস নাই, আসবেই। আর দ্বিতীয়টা হচ্ছে মল্ট ভিনেগারের প্রস্তুতি, এটা অবশ্যই, এটা আরো বেশি আগে আসবে, মানে এই প্রশ্নটা থাকবেই, আপনার যেমন প্রশ্নই হোক আশা করতেছি এই প্রশ্নটা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, যে মল্ট ভিনেগার প্রস্তুতি। তো মল্ট ভিনেগার প্রস্তুতি পুরোটা ডিটেলস আপনি পড়বেন এবং সুন্দর করে গোছায় নিজের মতো নিয়ে নেবেন, কারণ এটা আপনি জানেন যে 4 মার্কস প্রশ্ন কিন্তু আউট করা অলরেডি, যে মল্ট ভিনেগার কীভাবে প্রস্তুত করতে হবে। এবার প্রস্তুত করার জন্য এই 3টা ধাপ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, 3টা বিক্রিয়া। এই যে প্রথম বিক্রিয়াগুলো হচ্ছে এরকম, যে প্রথম হচ্ছে আপনার এই সুক্রোজ, হ্যাঁ এটা হচ্ছে সুক্রোজ, আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের সুক্রোজ। তো সুক্রোজকে যদি আমরা এই পানির সাথে বিক্রিয়া করে ইনভার্টেজ এনজাইম দিই, আর এই এনজাইমগুলো কই থেকে ক্রিয়েট হয় আপনি যখন বই থেকে পড়বেন, যে আমরা কিছুর মধ্যে ভিজিয়ে রাখি আর কি, হ্যাঁ অঙ্কুরিত বার্লি ছোলাগুলোর সাথে ভিজিয়ে রাখি, তো সেখান থেকে মূলত গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তো এই দুটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি, একসাথে বলা হয় ইনভার্ট চিনি। তো এই ইনভার্ট চিনিকে যদি আপনি যখন জাইমেস এনজাইম ক্রিয়েট হবে, ওই জাইমেস এনজাইমের প্রভাবে দেখা যাবে কি এটা ভেঙে ইথানলের প্রস্তুত কনভার্ট হয়ে যাবে। ইথানল বলতে হচ্ছে অ্যালকোহল আর কি, হ্যাঁ ইথানল কনভার্ট হয়ে যাবে। আর ফাইনালি এই ইথানলকে যদি আমরা অ্যাসিটোব্যাক্টর দিয়ে চালনা করি, তো দেখা যাবে কি এখান থেকে হচ্ছে আমাদের জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে যেতেছে, মানে CH3COOH। আর আপনারা জানেন যে ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণকেই মূলত আমরা হচ্ছে ভিনেগার বলি আর কি, ঠিক আছে। তো এই 3টা বিক্রিয়া অবশ্যই আপনাকে ভালো মতো মনে রাখতে হবে, কারণ আপনি যখন ভিনেগার প্রস্তুতি লিখবেন এই 3টা বিক্রিয়া আপনাকে অবশ্যই লিখতে হবে। এগুলোর উপর মূলত আপনার মার্কস ডিপেন্ড করবে। বাংলা ব্যাখ্যা তো আপনি অবশ্যই লিখবেন, সাথে 3টা সমীকরণ আপনাকে অবশ্যই লিখতে হবে। আচ্ছা, আর ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল খুব সুন্দর মতো গুছিয়ে লিখবেন, যে ব্যাকটেরিয়া হচ্ছে আপনার অম্লীয় মাধ্যমে বাঁচতে পারে না, তো অম্লীয় মাধ্যমে বাঁচতে না পারার কারণে মূলত হচ্ছে এটা ধ্বংস, মানে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে আর কি। আর ফাইনালি কিছু জিনিস আপনাকে পড়তে হবে ফুড প্রিজারভেটিভস নিয়ে, যে আপনার প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হচ্ছে কয়েকটা, যেমন লবণ, এটাকে বলা হয় কিউরিং, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে। যে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হচ্ছে আমাদের কিউরিং, এটা এমসিকিউতে অবশ্যই আসবে। তারপর হচ্ছে আমরা যখন শুকিয়ে ফেলি বা ড্রাইং করে ফেলি, যেমন শুটকি বানায় ফেলি, ওটাকে বলা হয় ড্রাইং, বা কখনো কখনো বলা হয় কেজ হার্ডেনিং, হ্যাঁ এটা পড়বেন। আচ্ছা, আমরা যে আচার তৈরি করি এটাকে বলা হয় পিকলিং। তো আচার তৈরি করার যে প্রসেসটা, এখানে মূলত আমরা চিনি ইউজ করি, হ্যাঁ এখানে আমরা চিনি ইউজ করি, তো এটাকে বলা হচ্ছে আপনার পিকলিং, বা অনেক সময় চিনি দিয়ে সংরক্ষণ করা হয় আর কি। আর ঠান্ডা করা যেটা, এটা হচ্ছে কুলিং, মানে আমরা ফ্রিজের মধ্যে যদি রেখে দিই দেখা যাবে আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা হলে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না, এটাকে বলা হচ্ছে কুলিং প্রসেস। এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিম হচ্ছে কয়েকটা, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল, যেটা মূলত হচ্ছে আপনার এই জীবাণুর যে বৃদ্ধি সেটাকে রোধ করে দিবে। আপনারা কিন্তু অবশ্যই বই থেকে একটু রিডিং করবেন, যে কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম মনে রাখবেন, যেমন হচ্ছে আপনার এই সোডিয়াম বেনজোয়েট, তারপর হচ্ছে আপনার এই কি একটা থাকে না আপনার, ওই যে সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, এগুলো কয়েকটা আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, অবশ্যই নাম পড়বেন। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট, কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট নাম আপনি অবশ্যই মনে রাখবেন, যেমন বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, তারপরে টার্সিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন, এই যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলতেছি। তারপর হচ্ছে প্রোপাইল গ্যালেট, এই কয়েকটা অবশ্যই পড়বেন। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, সে হচ্ছে আপনার খাবারের জারণ রোধ করে আর কি। আর ফাইনালি কিলেটিং এজেন্ট, এরা করে কি আপনার চর্বিজাত যে সমস্ত খাবার আছে সেখান থেকে হচ্ছে আপনার যে সমস্ত হচ্ছে আপনার এই ধাতব মেটাল থাকে ওগুলোকে মূলত আলাদা করে দেয় আর কি। আর একটা কিলেটিং এজেন্টের নাম খুবই ফেমাস, যেটা হচ্ছে ইডিটিএ, এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে মূলত ইডিটিএ, ঠিক আছে। তো এটা সংখ্যাটা একটু দেখে যান, ইডিটিএ যে সংকেত এটা দেখে যান ক নাম্বারে আসে, যে ইডিটিএ সংকেত লিখো। আর কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট নাম আপনাকে বলছি, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম যদি আপনি পারেন একটু কষ্ট করে দেখে যান। আচ্ছা, তো ফাইনালি এখান থেকে প্রশ্ন কি আসবে, এরপরে আমাদের চ্যাপ্টার শেষ, ইনফ্যাক্ট আমাদের ভিডিওটাও শেষ। আচ্ছা, তো দেখেন আপনাকে এখানে কি কি বলছে। আপনাকে প্রথমত একটা উদ্দীপক দেওয়া আছে, সমুদ্রের পানি বাষ্পীভবন, সেখান থেকে এ, আখের রস বাষ্পীভবন, সেখান থেকে হচ্ছে বি, আর ফাইনালি সরিষা বীজ পেষণ, সেখান থেকে আসছে হচ্ছে তেল, ঠিক আছে। আচ্ছা, খাদ্য সংরক্ষণে উদ্দীপকের তেলের ব্যবহার বর্ণনা করো। তো তেলের মধ্যে যদি আমরা কোনো খাবারকে ডুবে রাখি, এটা মূলত যে মেন যে প্রসেসটা সেটা হচ্ছে অসমোসিস, সেটা হচ্ছে অসমোসিস। তো অসমোসিস প্রসেসে সে মূলত খাবারকে আপনার ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আর কি, হ্যাঁ। তো এটা মেইন কথা হচ্ছে এইটা, বাট আপনি পুরো ব্যাখ্যাটা বইতে দেওয়া আছে খুব সুন্দর মতো, তেল দেখে খাদ্য শনাক্ত করা যায়, ভালো মতো পড়বেন। তারপর আপনাকে বলছে খাদ্যদ্রব্য সংরক্ষণে এ আর বি কৌশলের তুলনা করো। আচ্ছা, সমুদ্রের পানিকে যদি আমরা বাষ্পীভবন করি, আমরা এখান থেকে কি পাই? আমরা থেকে লবণ পাই, আপনারা সবাই জানেন সমুদ্রের পানি থেকে আমরা লবণ পাই। আচ্ছা, আখের রসকে যদি আমরা বাষ্পীভবন করি, আপনারা জানেন যে আখের রস থেকে চিনি তৈরি করা হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম চিনি হচ্ছে আখের, কিছু কিছু গুড়ের চিনি খুব কম পাওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আখের রস থেকে মূলত আমরা চিনি পাই, হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ করা, যেটা মূলত হচ্ছে আমাদের কিউরিং। আপনারা জানেন লবণ দিয়ে সংরক্ষণ করার যে প্রসেসটা সেটা হচ্ছে কিউরিং, আপনি ওটার ব্যাখ্যাটা ভালো মতো লিখবেন। আর চিনি দিয়ে সংরক্ষণ করার যে কৌশলটা সেটাকে মূলত বলা হচ্ছে পিকলিং, হ্যাঁ। চিনির মধ্যে ডুবে যে আমরা জিনিসটা বানাই সেটা হচ্ছে মূলত পিকলিং। তো পিকলিং যে আপনার অসমোসিস প্রসেসে খাবারকে সংরক্ষণ করে, এই ব্যাখ্যাটা আপনি সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, পরে আপনাকে বলছে দেখেন সুক্রোজ ইনভার্টেজ, তো আপনি উদ্দীপক দেখে বুঝে যাওয়ার কথা যে আসলে এটা কোন ক্যাটাগরির প্রশ্ন, হ্যাঁ।
তো এখানে আপনাকে সুক্রোজ দেওয়া আছে, ইনভার্টেজ এনজাইম দিয়ে A প্লাস B অনেক কিছু দেওয়া আছে, আপনি বুঝতে পারতেছেন কোন জিনিসটা আর কি। তো উদ্দীপকের যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। তো M মূলত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা মূলত হচ্ছে CH3COOH, এটা হচ্ছে আমাদের CH3COOH, CH3COOH। তো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা হচ্ছে ভিনেগার। আমরা বলতে পারি এটা মূলত মল্ট ভিনেগারের যে প্রসেসটা, ওটার পদ্ধতি আমার কাছে জানতে চাইছে। হোপফুলি খুব সুন্দর মতো শিখে রাখছেন, জাস্ট পরীক্ষা হলে মাছ শান্তি মতো ঢেলে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এম যৌগটি খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে কিনা। এম যৌগটা কি? ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ভিনেগার। তো ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এই কৌশলটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। তারপরে প্রশ্ন, 1 নং নমুনা হতে 2 নং প্রস্তুতির ধাপসমূহ বর্ণনা করো। যে 1 নং নমুনা হতে 2 নংয়ের ধাপগুলো বর্ণনা করতে বলছে। 1 নম্বর হচ্ছে চিনি। তো চিনি কোনটা? চিনি হচ্ছে সুক্রোজ। চিনি হচ্ছে আমাদের সুক্রোজ, যেটা এটাকে বলা হয় চিনি। তো এখান থেকে আমরা কীভাবে ভিনেগার বানাবো, আপনি জাস্ট এই ধাপগুলো লিখে দিবেন। আর লাস্টে উদ্দীপকের 2 নমুনার খাদ্য সংরক্ষণ কৌশল বিশ্লেষণ করো, মানে কি ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে ওটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াগুলো পূর্ণ করো। এই যে বিক্রিয়া তো অলরেডি যে এই উদ্দীপকে পূর্ণ করাই আছে, হ্যাঁ, যেখানে পূর্ণ করাই আছে যে কোনটা আসলে কি, কোথায়, এই যেখানে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর এখানে হচ্ছে ইথানল, আর লাস্ট হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ওয়ান শটের ওভারঅল। হোপফুলি আপনার জন্য কিছুটা উপকারে লাগবে। যদি আপনার উপকারে আসে আমাদের জন্য দোয়া করবেন, আর যদি পারেন চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা একটু প্রেস করে দিন। আর বেটার হয় যদি আপনি আপনার কোনো পরিচিত ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে একটু শেয়ার করেন, তাহলে এটা আমাকে গ্রো করতে সাহায্য করবে, আর আমার জন্য কিছুটা ভালো হবে, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।